আকাশের বাচ্চা, আমাকে এখানে নিয়ে আসার সাহস কই পেলি তুই? যেতে দে বলছি আমাকে। আমি তোমাকে বিয়ে করতে এনেছি আপু। বিয়ে না হলে কোথাও যেতে পারবে না তুমি। বিয়ে? তুই ভাবলি কিভাবে তোকে আমি বিয়ে করব, তাও এত কিছুর পরে? কেন বিয়ে করবে না? আমি কি তোমার যোগ্য না? নাকি আমি তোমাকে সুখী রাখতে পারবো না? তুই এই বিষয়ে কথাই বলবি না। তোর কথা শুনে এমনিতেই রাগে গা জ্বলে যাচ্ছে আমার। চোখের সামনে থেকে সরে যা। আগে বিয়েটা করো, তারপর চলে যাব। শুধু কবুলটা বলে দাও। এই, তোর লজ্জা করে না? আমি এমনিতেই তোর চাচাতো বোন, তার উপর সিনিয়র। আর কিছু নাই, বাদই দিলাম। এত কিছুর পরে কিভাবে তুই আমাকে বিয়ে করতে চাস? কোন সাহসে? আমার সাহস বরাবরই বেশি, তুমি ভালো করেই জানো। তাই কথা না বাড়িয়ে কবুল বলো। তুই কি আসলেই পাগল হয়ে গেছিস আকাশ? নিজের অবস্থাটা একবার আয়নায় দেখে আয়। আমার সামনে দাঁড়িয়ে বিয়ের কথা বলার মতো সাহস তোর কবে থেকে জন্ম নিতে শুরু করলো? হ্যাঁ, আমি তোকে ছোট থেকে মানুষ হতে দেখেছি, আর আজ তুই এসে আমাকে বলছিস কবুল বলতে? আপু, ছোট থেকে মানুষ হতে দেখেছো বলেই তো জানো আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত ছাড়ি না, আজও ছাড়ব না। চুপ কর, একটা শব্দও বের করবি না মুখ থেকে। তোর গলা শুনলেই আমার রাগে মাথা ছনছন করে। তুই কি ভেবেছিস আমাকে জোর করে এনে দুইটা মানুষ দাঁড় করিয়ে দিলেই আমি তোকে বিয়ে করে ফেলবো? এত সস্তা নাকি আমি? সস্তা বলিনি তো কখনো। তুমি আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ, তাই তো এত কিছু করছি। নাটক বন্ধ কর। তোর এই ডায়লগ দিয়ে অন্য কাউকে ইমপ্রেস করিস। আমার সামনে এসব চলবে না। তুই জানিস আমি কে? আমার এক কথায় তোকে এমন শিক্ষা দিব সারা জীবন মনে থাকবে। শিক্ষা পরে দিও, আগে কবুল বলো। তুই সত্যিই নির্লজ্জ। আমি তোর চাচাতো বোন, তার উপর তোর থেকে বড়। এই সম্পর্কের সম্মানটুকুও নেই তোর মধ্যে। সমাজে মানুষ কি বলবে ভেবেছিস, নাকি তোর মাথায় শুধু নিজের জেদ? মানুষ কি বলবে তা নিয়ে আমি ভাবি না, আমি শুধু ভাবি তুমি কি বলবে। আমি কি বলবো শুনবি? আমি বলছি কখনো না, হাজার বার না, লাখ বার না। তুই স্বপ্নেও ভাববি না আমাকে বিয়ে করার কথা। আকাশ শান্ত চোখে তাকিয়ে থাকে। তার চোখে একরাশ জেদার অদ্ভুত দৃঢ়তা। তিথি এবার সত্যি রেগে আগুন হয়ে যায়। তুই একটা জেদি বেয়াদব মাথা মোটা, নিজের সীমা জানিস না। তোর সাহস কিভাবে হলো আমাকে অপহরণ করার, আমাকে আটকে রাখার? তুই ভাবছিস আমি ভয় পেয়েছি? ভুল ভাবছিস। আমি তোকে এমন অবস্থা করব তোর এই বিয়ের শখ চিরদিনের মতো উড়ে যাবে। আকাশ কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তিথি রেগে আবারও বলতে শুরু করলো। কথা বল, চুপ করে থাকিস কেন? নাকি গাল শুনে কানে তালা লেগে গেছে? হাসছিস? তুই হাসছিস? আমার রাগকে মজা লাগছে তোর? আল্লাহর কসম আকাশ, তুই আজ সীমা ছাড়িয়ে গেছিস। বাড়িতে ফিরলে আমি প্রথমে তোর আব্বুকে বলবো, তারপর পুরো পরিবারকে। তখন দেখবো কিভাবে মুখ লুকাস। আগে কবুলটা বলো আপু, তারপর যা খুশি করো। তুই মানুষ না, একদম নির্লজ্জ জেদি পাগল। আমি তোকে বিয়ে করব? তোর মতো ছেলেকে? মরলেও না। তবু আকাশ নড়ে না। তিথির সব গালাগালি, রাগ, চিৎকার সব কিছু সে চুপচাপ সহ্য করে দাঁড়িয়ে থাকে। তার চোখে শুধু একটাই কথা, আজ না হলে কাল তিথি একদিন কবুল বলবেই। তুই কি বুঝতেই পারছিস না আমি কতটা রেগে আছি? আমার ধৈর্যের একটা সীমা আছে আকাশ। সেই সীমা তুই অনেক আগেই পার করে ফেলেছিস। এখনো যদি একটুও লজ্জা থাকে তাহলে দরজা খুলে আমাকে যেতে দে। আকাশ দুই হাত গুটিয়ে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। চোখে সেই একই জেদ, ঠোঁটে হালকা বাঁকা হাসি। যেতে দিব? এত সহজ? তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার সাথে এখানেই থাকো, সারা দিন সারা রাত। বিয়ে না করলে তো আমি যেতে দিব না তোমাকে। তিথি যেন মুহূর্তেই আগুন হয়ে উঠল। চোখ দুটো লাল, নাক ফুলে উঠেছে রাগে। তুই কি হুমকি দিচ্ছিস আমাকে? সাহস তো কম না তোর। আমার সাথে সারা দিন সারা রাত থাকবি? নিজের কথা নিজে শুনছিস? আমি যদি এক্ষুনি কাকাকে ফোন দেই, জানিস কি হবে? তোর পিঠের ছাল রাখবে না, একটুও রাখবে না। আকাশ বিন্দুমাত্র ভয় পেল না, বরং আরও কাছে এগিয়ে এলো। তারপর বলল,
জানি বাবা রাগী মানুষ, আমাকে মেরে আধমরা করে ফেলতেও পারেন। তবু যা হোক, আগে বিয়ে হবে, তারপর যা হওয়ার হবে। তুই আসলেই পাগল। নিজের মার খাওয়ার ভয় নেই, লোকলজ্জার ভয় নেই, কিছুই নেই, শুধু বিয়ে বিয়ে করছিস। আমি তোকে স্পষ্ট করে বলেছি আমি রাজি না। তুমি এখন রাজি না, কিন্তু একদিন হবে। আমি জানি তুমি রাগ করো, গাল দাও, চিৎকার করো, তবুও আজ তোমাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। আকাশ, শেষবারের মতো বলছি, দরজা থেকে সর, নইলে এমন ঝামেলা হবে সামলাতে পারবি না। আমি কারো ভয় করি না, তুই তো জানিস আমি চুপ করে থাকার মেয়ে না। জানি, তাই তো ভালোবাসি। তোমার এই আগুনটাই তো আমাকে টানে। ভালোবাসা? তুই ভালোবাসা বুঝিস? এটা ভালোবাসা না, এটা জেদ, একদম ছোটবেলার মতো জেদ। খেলনা না পেলে কান্না করা, এখন খেলনার জায়গায় আমি। খেলনা না, তুমি আমার জীবন। তাই আজ যদি দরকার হয় সারাদিন সারা রাত এখানেই থাকবো, কিন্তু তোমাকে ছাড়া ফিরবো না। ঠিক আছে, এখনই কাকাকে ফোন দিচ্ছি, তারপর দেখব তোর এই সাহস কতক্ষণ থাকে। ফোন দাও, যা হওয়ার হবে, তবুও আগে বিয়ে হবে। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। তিথির আগে বুক ওঠানামা করছে ওর, আর আকাশ দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো অটল, যেন তার কাছে দুনিয়ার সব ঝড়ের চেয়েও বড় শুধু একটাই কথা, তিথির কবুল। তিথি যেন নিজের রাগ আর অপমান গিলে রাখতে পারছিল না, তার বুক ওঠানামা করছে, চোখে আগুনের ঝিলিক। সে এক ঝটকায় সামনে এগিয়ে এসে আকাশের দিকে আঙুল তুলে তাতে দাঁত চেপে বলল, আমার কাকা তোর বাবা ঠিকই, কিন্তু তোর থেকে আমার কথা বেশি শুনবে আকাশ। এই কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। আমি যদি একবার কাঁদতে কাঁদতে বলি তুই আমাকে জোর করে এনে আটকে রেখেছিস, বিশ্বাস কর তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আকাশ এক চুলও পিছু হটল না, বরং ঠোঁটের কোণে সেই চেনা হাসিটা ফুটে উঠল। জানি, তাতে কি, বাবা তোমার কথা বেশি শুনবেন, সেটা তো ছোটবেলা থেকেই জানি। তবুও আমি এখান থেকে সরছি না। তুই খুব বার বেড়েছিস আকাশ। আমি কিন্তু অনেক কিছু বলে তোকে এমন মার খাওয়াবো, তোর এই জেদ 1 মিনিটে বের হয়ে যাবে। বলবো তুই আমাকে অপহরণ করেছিস, জোর করেছিস, অসম্মান করেছিস, একটা কথাও লুকাবো না। যা খুশি বলো, একটু আটকাবো না, কিন্তু তার আগে বিয়েটা হয়ে যাক, তারপর মার বকা যা আসে আসুক। তুই কি মানুষ নাকি পাথর? এত কথা বলছি, এত ভয় দেখাচ্ছি, তোর কানে কিছুই ঢুকছে না? ঢুকছে, সবই ঢুকছে, কিন্তু তোমাকে হারানোর ভয় তার থেকেও বেশি ঢুকছে, তাই ভয় পাচ্ছি না। দিদি এবার রাগে ফুঁসতে ফুঁসতে ব্যাগ থেকে মোবাইল বের করলো, তার এবার জানতেই হবে সবাইকে সবটা। ঠিক আছে, এক্ষুনি সব শেষ করে দিচ্ছি, এক ফোনে তো সব বীরত্ব মাটি হয়ে যাবে। সে তাড়াহুড়ো করে কাকার নাম্বারে কল দিতে গেল, স্ক্রিনে চাপ দিল, কিন্তু সাথে সাথেই ফোনটা নেবে গেল। এই কি? আবারও অন করার চেষ্টা করলো ও, স্ক্রিনে একটু আলো জ্বলল না, তার রাগে মাথা ফেটে যাচ্ছে। না না না, এটা হতে পারে না। সে আরও কয়েকবার পাওয়ার বাটন চাপলো, তারপর দাঁত চেপে বুঝলো চার্জ শেষ হয়ে গেছে, ফোন তো বন্ধ। দিদির চোখে আরও লাল হয়ে উঠল। তুই কিছু করেছিস? বল, তুই কি ইচ্ছে করে চার্জ শেষ করেছিস? আমি ফোনে হাতই দেইনি, তবে মনে হচ্ছে ভাগ্য আজ আমার পক্ষেই আছে। চুপ, একদম চুপ। ভাগ্য না, তোর কপাল খারাপ। আজ বাড়ি ফিরলে তোর জন্য এমন ঝড় উঠবে, মনে থাকবে সারা জীবন। সে রাগে পা ঠুকতে ঠুকতে এদিক ওদিক হাঁটতে লাগলো, চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। আল্লাহ, এমন বিপদে পড়বো ভাবিনি, একটা চার্জারও নেই কাছে, তোর জন্যই সব। চার্জ শেষ হয়ে গেছে, এখন তো আর ফোন দিতে পারবে না, তাই বলছি শান্ত হয়ে বসো, কথা বাড়িয়ে লাভ নেই, আগে কবুলটা বলে দাও। কবুল? তুই স্বপ্ন দেখিস? ফোন বন্ধ হয়েছে বলে আমি হার মেনে নেব? তুই আমাকে চিনিস না আকাশ, আমি তিথি, আমাকে আটকে রাখা এত সহজ না।
ঘরের ভিতরে বাতাস ভারী হয়ে উঠল তিথির রাগে। অপমান আর জেদ, পুরো পরিবেশ যেন কাঁপছে ওর কাছে। আর আকাশ দাঁড়িয়ে আছে আগের মতোই অবিচল, জেদি চোখে এক অদ্ভুত নিশ্চয়তা। তিথির আগে ফুসতে ফুসতে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পায়চারি করছে। তাই শাড়ির আঁচল বারবার কাঁধ থেকে পিছলে পড়ছে। সে বিরক্ত হয়ে ঠিক করছে। রাগে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। মাঝে মাঝে নিজের ঠোঁটই কামড়ে ধরছে, যেন নিজেকেই সামলানোর চেষ্টা করছে, যেন বিস্ফোরণটা আটকাতে চাইছে ও। আল্লাহ, এমন একটা পাগলের সাথে আমি আটকে আছি, ভাবতেই গা জ্বরে যাচ্ছে। সাহস দেখো, আমাকে জোর করে এনে বিয়ে করবে বলে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে তার পায়চারি দেখা ছাড়া আর কিছুই করছে না। তিথির রাগ, চোখের আগুন, ঠোঁট কামড়ে ধরা সব কিছু তার ভেতরে এক অদ্ভুত টান তৈরি করেছে। সে ধীরে ধীরে এর সামনে এগিয়ে এলো। এত রাগ করো না আপু, রাগ করলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে। কি বললি? আবার বলতো। আকাশ একদম সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝে এখন শুধু এক ছেলতে দূরত্ব। আকাশের দৃষ্টি এক মুহূর্তের জন্য তিথির ঠোঁটে থেমে গেল। সেই দৃশ্য দেখে তার মনে দুষ্টু ইচ্ছে জাগলো, কিন্তু সে নিজেকে সামনে নিল। আকাশ ধীরে বলল, এত রাগ, এত আগুন, সব একদিন আমারই হবে। সীমা ছাড়িয়ে যাচ্ছিস আকাশ, দূরে সরে দাঁড়া। আমার ব্যক্তিগত জায়গায় আসার সাহস কিভাবে হলো তোর? আকাশ আরেকটু এগোতে চাইলে তিথি জোরে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। হাত লাগাবি না আমাকে, মনে রাখিস আমি তোর বড়। এই সম্মানটুকু যদি না রাখিস, তাহলে এমন ঝড় তুলবো তুই দাঁড়াতে পারবি না। এখন তো রাগ করছো, কিন্তু যখন আমার বউ হয়ে যাবে তখন আর এভাবে বাধা দিতে পারবে না। বউ? তুই স্বপ্ন দেখছিস আমি তোর বউ হব? তার আগে আমি তোকে এমন শিক্ষা দিব, জীবনেও আর মুখ তুলে কথা বলার সাহস পাবি না। নির্লজ্জ বেয়াদব! নিজের সীমা জানিস না? তোর সাহস কত বড় হয়েছে বুঝতে পারছিস? আমাকে নিয়ে এমন কথা বলছিস? গাল দাও, যত খুশি দাও, তবুও সত্যিটা বদলাবে না। আমি তোমাকে ছাড়া যাব না। তিথির আগে কাঁপছে, চোখে পানি চলে এসেছে অপমানের, ক্ষোভের আর অসহায় রাগের পানি। আকাশ, শেষবার বলছি, আমাকে স্পর্শ করার কথা ভাবতেও যাবি না। বিয়ে জোর করে হয় না, আর আমি জোরের সামনে মাথা নত করি না। ঘরের ভেতর তীব্র উত্তেজনা জমে উঠল। তিথি আগুনের মতো জ্বলছে, আর আকাশ দাঁড়িয়ে আছে নিজের জেদের দেওয়াল তুলে দিয়ে। কিন্তু সেই দেওয়ালে এবার স্পষ্ট ফাটল ধরতে শুরু করেছে। ঘরের ভেতরে বাতাস যেন ভারী হয়ে আছে। তিথির চোখ লাল, ঠোঁটে শক্ত করে চেপে ধরা। সে দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে, যেন নিজেকে সামলে রাখার শেষ চেষ্টাটুকু করছে ও। আকাশ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখের জেদ, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। বিয়েতে রাজি হয়ে যাও, না হলে আমি কিন্তু থামবো না। ভয় দেখাস আমাকে? আকাশ, তুই এখনো আমাকে চিনিস না। ভয় দেখিয়ে আমাকে কখনো কিছু করাতে পারবি না। তুমি জানো আমি ভয় দেখাই না, আমি যা বলি সেটা করি। কি করবি? হ্যাঁ, কি করার এত শখ তোর? সবটাই, তোমাকে না পাওয়া পর্যন্ত যা যা দরকার সবটাই। তিতির ভিতরের আগুন যেন হুঙ্কার দিয়ে উঠল। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলল, সাহস দেখাচ্ছিস? তুই নিজেকে কি ভাবিস? আমার ইচ্ছের বাইরে এক পা এগোলেই কিন্তু এমন ঝড় তুলবো তোর দাঁড়ানোর জায়গা থাকবে না। আকাশ আরেকটু কাছে এলো, কিন্তু এবার তিতির চোখের রাগ তাকে থামিয়ে দিল। আমি শুধু চাই তুমি নিজে থেকে রাজি হও, কিন্তু পালিয়ে যাওয়ার রাস্তা নেই তিথি আপু। তিথি বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড দুজনের চোখের চোখ আটকে রইল ওর। উত্তেজনার সময় থমকে আছে। আকাশ হাত বাড়াতেই তিথি বজ্রের মতো চিৎকার করে উঠল, 1 ইঞ্চি এগোবি না, শুনছিস? 1 ইঞ্চিও না। তার কণ্ঠে এমন আগুন ছিল যে মুহূর্তেই আকাশ থেমে গেল। তিথি আবার বলল, ঠিক আছে, করব বিয়ে, কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে একবার স্পর্শও করার চেষ্টা করবি, কসম করে বলছি তোর জীবন তছনছ করে দিব। আকাশ থমকে গেল। তার চোখের বিস্ময় আর অদ্ভুত প্রশান্তি একসাথে খেলা করছে। আকাশ ধীরে বলল, আমি তোমাকে জোর করে চাই না, আমি চাই তুমি একদিন নিজে থেকে বলো আজ তুমি রাগে রাজি হয়েছ, একদিন ভালোবেসেও হবে। বেশি কথা বলিস না,
বিয়ে হবে মানে এই না তুই জিতে গেছিস, যুদ্ধ এখনো বাকি আছে। ঘরের ভেতরে আবার নীরবতা নেমে এলো। দুজনেই দাঁড়িয়ে আছে, একজন জেদের আগুনে ও আরেকজন অদ্ভুত দৃঢ়তায়। এই বিয়ের শুরুতেই স্পষ্ট হয়ে গেল এটা শুধু সম্পর্ক না, এটা হবে রাগ, অহংকার আর অদেখা অনুভূতির দীর্ঘ এক যুদ্ধ। দরজার বাইরে হঠাৎই কিছু শব্দ শোনা হলো। তিথি ভ্রু কুঁচকে তাকালো। আবার কি করছিস আকাশ? আর কোনো সারপ্রাইজ বাকি আছে নাকি? আকাশ হালকা হেসে দরজা খুলল। বাইরে থেকে একজন কাজী সাহেব আর দুজন বন্ধু ভেতরে ঢুকলো। বন্ধুদের মুখে চাপা উত্তেজনা, কিন্তু পরিস্থিতির ভারে তারা গম্ভীর থাকার চেষ্টা করছে। তিথি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তুই পাগল হয়ে গেছিস? কাজী পর্যন্ত নিয়ে এসেছিস? বলেছিলাম না আজই বিয়ে হবে। মেয়ে পক্ষ রাজি তো? আগে সেটা পরিষ্কার হোক, তারপর কাবিননামা লিখব। কাবিন কত লিখব বলুন? ঘরের ভেতরে হালকা গুঞ্জন উঠল। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। আকাশ বিন্দুমাত্র দেরি না করে বলল, আমার কলিজা লিখেন। কি? কি বললেন? তিথির চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল ও, আবার নাটক শুরু করলি? সিনেমা চলছে নাকি এখানে? আমি সিরিয়াস, লিখেন আমার কলিজা। বাবা, কাবিন টাকার অঙ্কে হয়, এভাবে লেখা যায় না। আমি জানি তুমি আমাকে ছেড়ে দিতে চাইবে একদিন, রাগ করে, জেদ করে, হয়তো অভিমান করে। তাই আমার কলিজা লিখছি, যাতে তুমি যদি আমাকে ছাড়তে চাও আগে আমার কলিজা কেটে তোমাকে নিতে হয়, আর তুমি সেটা পারবে না। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। তিথির চোখ লাল হয়ে উঠল। তার বুক ওঠানামা করছে রাগে। তুই অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। বিয়ে কি তোর কাছে খেলা? কলিজা কেটে নেওয়ার কথা বলছিস? আমাকে আবেগ দিয়ে ব্ল্যাকমেইল করবি? ব্ল্যাকমেইল না, ভয়, তোমাকে হারানোর ভয়। ভয়? তুই আমাকে জোর করে এনে আটকে রেখে এখন ভয় দেখাচ্ছিস? এসব নাটকীয় কথা শুনে আমি গলে যাব ভাবছিস? ভুল ভাবছিস। আপনি কিছু লিখবেন না, এই ছেলেটা পাগল। আমি পাগলি, তোমার জন্য পাগল। আর আজ যদি বিয়ে না হয় তাহলে এই পাগলামি আরও বাড়বে। একদম চুপ। আমার ইচ্ছের বাইরে কিছু হলে আমি এমন সিদ্ধান্ত নিব তোর এই কলিজা ফলিজা সব মাটিতে মিশে যাবে। বন্ধুরা অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছে। কাজী সাহেব কণ্ঠ খাকারি দিয়ে বললেন, মেয়ের স্পষ্ট সম্মতি ছাড়া আমি কিছুই পারবো না। আগে ওর মতামত নিন। ঘরের ভিতর টান টান উত্তেজনা। আকাশ তাকিয়ে আছে তিথির দিকে জেদে, আবেগে, ভয় মেশানো ভালোবাসায়। আর তিথি দাঁড়িয়ে আছে আগুন হয়ে, যেন তার সম্মান, অহংকার আর স্বাধীনতার দেওয়ালে কেউ হাত দিয়ে গেলেই সব পুরো ছাই করে দেবে ও। ঘরের ভেতরে টান টান উত্তেজনা। কাজী সাহেব চুপ করে দাঁড়িয়ে। বন্ধুরা অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছে। তিথি রাগে ফুঁসছে আর আকাশের চোখে অদ্ভুত এক উন্মাদনা, দৃঢ়তা দেখছে। হঠাৎই আকাশ পাশের টেবিল থেকে ফল কাটার ছোট্ট একটা ছুরি তুলে নিল। সবাই চমকে উঠল। আকাশ, কি করছিস তুই? তাহলে আমার কলিজা কেটে প্রমাণ দেই তোমাকে কতটা চাই। কথা দিয়ে বিশ্বাস করছো না তো, রক্ত দিয়ে দেখাই। আরে পাগল হয়েছিস নাকি? নামা ওটা। তিথির মুখের রং সাদা হয়ে গেলেও সে নিজেকে সামলে কঠিন গলায় বলল, ফাজলামি হচ্ছে? নাটক করছিস? ছুরি নামা আকাশ। তুমি জানো আমি কতটা সিরিয়াস। প্রমাণ আগেও পাওনি বুঝি? তোমার জন্য কত কিছু করেছি, কত অপমান সহ্য করেছি, তবুও কি বিশ্বাস হয়নি? তিথি এবার সত্যিই কেঁপে উঠল। রাগের ভেতরে হঠাৎই ভয় ঢুকে পড়েছে ওর। পাগলামি করবি না আকাশ, এটা কোনো সিনেমা না। ছুরি নামা বলছি। আকাশ এক পা এগোতেই তিথি চিৎকার করে উঠল। থাম। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। তিথি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। তারপর ধীরে কিন্তু কঠিন কণ্ঠে বলল, ঠিক আছে কাজী সাহেব, ও যা বলছে তাই লিখেন। কাবিন লিখেন, কিন্তু আগে ওর হাত থেকে ছুরি ফেলান। ছেলে, আগে ওটা নামাও। জীবনে খেলা করা পাপ। আকাশ, হাত থেকে ছুরি ফেল এক্ষুনি। কয়েক সেকেন্ড পর আকাশ ধীরে ধীরে ছুরিটা মেঝেতে ফেলে দিল। টিং শব্দে ছুরিটা মাটিতে পড়তেই যেন সবার বুকের চাপা শ্বাস বের হয়ে এলো। আকাশ তিথির দিকে তাকালো। তার চোখে জেদ নেই, শুধু গম্ভীর ক্লান্তি আর ভালোবাসার ছাপ। কাজী সাহেব কলম বের করলেন।
কাবিনের অঙ্ক বলুন। আকাশ এবার শান্ত গলায় একটা অঙ্ক বলল, সাথে তার কলিজা। বন্ধুরা সাক্ষী হিসেবে নাম লিখল। তিথি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার ভেতরে ঝড় চলছে, রাগ, ভয় আর অপমান আর এক অদ্ভুত অস্থিরতা। কাজী সাহেব নিয়ম মতো প্রশ্ন করলেন, তিথি, আপনি কি আকাশ খানকে নির্ধারিত কাবিনে বিবাহে কবুল করলেন? ঘরের বাতাস থেমে গেল। তিথির ঠোঁট কাঁপল। কয়েক সেকেন্ড পর সে খুব নিচু কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, কবুল। 3 বার কবুল উচ্চারণের পর কাজী সাহেব বিয়ে সম্পন্ন ঘোষণা করলেন। বন্ধুরা নিঃশ্বাস ফেলল। আকাশ স্থির দাঁড়িয়ে আছে, যেন এতক্ষণে তার ভেতরের ঝড় থেমেছে। আর তিথি, সে মুখ ঘুরিয়ে নিল। তার চোখে এখনো আগুন জ্বলছে। এই বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু এটা কোনো শান্ত সমাপ্তি না, এটা যেন ঝড়ের শুরু। কাজী সাহেব বিয়ে সম্পন্নের ঘোষণা করতেই ঘরের ভিতরে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। বন্ধুরা একে অপরের দিকে তাকালো, যেন বুঝতেই পারছে না ঠিক কি হয়ে গেল। আর তিথি, সে 1 সেকেন্ডও নষ্ট করলো না। শাড়ির আঁচল ঠিক করে দরজার দিকে হাঁটা দিল। তার হাঁটার ভঙ্গিতে এমন দৃঢ়তা যেন এই ঘরের সাথে, এই মুহূর্তের সাথে আর তার কোনো সম্পর্ক নেই। আকাশ দ্রুত সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? আমার সাথে যাবে? তিথি থেমে তাকালো, চোখে সেই পুরনো আগুন। সে রাগী কণ্ঠে বলে উঠল, লজ্জা করে না আবার জোর করতে এসেছিস? বিয়ে হয়ে গেছে মানে এই না আমি তোর পিছু পিছু হাঁটবো। বাড়িতে কত মানুষ আছে জানো? তোমার জন্য বরপক্ষ বসে আছে, সবাই অপেক্ষা করছে। তুমি যদি একা গিয়ে দাঁড়াও, তারা সাথে সাথে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। আমার বউকে কি আমি অন্য কারো হতে দিব? আমার বউ বলা সহজ, বাড়ির মান সম্মানটা ভেবেছিস একবার? আজ যা করেছিস তারপরে মা বাবা কাকা সবার মুখ দেখবে কিভাবে? মানুষ কি বলবে? আমি এত কিছু জানি না। আমি শুধু জানি তুমি আমার বউ, এটাই শেষ কথা। কুত্তা, তুই নিজের আসর থেকে তুই বিয়ের আসর থেকে আনছিস আমাকে, আমার পরিবারকে অপমান করছিস, এখন আবার বড় বড় কথা। বাড়িতে চল, দেখ সবাই তোর কি অবস্থা করে। তার চোখে ঝড়, যেন এই মুহূর্তে সে আকাশকে টেনে নিয়ে সবার সামনে দাঁড় করিয়ে বিচার চায়ও। আকাশ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ভয় পাই না, যা হবে সামনে হবে, কিন্তু তোমাকে একা যেতে দিব না। তুই ভয় পাই না বললেই কি ভয় থাকে না? তুই বুঝতে পারছিস না কি আগুন জ্বালিয়ে দিয়েছিস? আগুন জ্বালিয়েছি ঠিকই, কিন্তু এই আগুন নিভাবো আমি, তোমার হাত ধরে। হাত ধরার স্বপ্ন দেখছিস না? বাড়িতে চল, আজই দেখবি তোর এই সাহস কতক্ষণ টিকে। ঠিক আছে, চলো, সবাইকে বলবো আমি আমার বউকে নিয়ে এসেছি। তিথি চোখ ঘুরিয়ে দরজার দিকে হাঁটে দিল। আজ তাদের বিয়ে হয়েছে, কিন্তু এই পথ শান্ত না। সামনে অপেক্ষা করছে পরিবার, সমাজ, অপমান, রাগ আর বিস্ফোরণ। আর দুজনেই জানে আসল ঝড় এখনো শুরুই হয়নি। রাস্তায় পুরোটা পথ দুজনেই পাশাপাশি হাঁটছে, কিন্তু একসাথে না। তিথির সামনে, মাথা উঁচু করে আর চোখে আগুন আর অপমানের দহন নিয়ে। আর আকাশ তার 1 কদম পেছনে, মুখে কঠিন দৃঢ়তা, যেন সে জানে ঝড় আসছে তবু পিছিয়ে যাবে না। বাড়ির সামনে পৌঁছাতেই দেখা গেল উঠোনে লোকজনের ভিড়। চেয়ার পাতা, আলো জ্বলছে, কয়েকজন আত্মীয় ফিসফাস করছে, বাতাসেই টান টের পাওয়া যায়। তিথি গেট পেরোতেই ভেতর থেকে তার মা দৌড়ে বেরিয়ে এলেন। এতক্ষণ কই ছিলি তিথি? ফোন বন্ধ? আমরা পাগল হয়ে গেছি। বরপক্ষ বসে আছে ঘরে, সবাই অপেক্ষা করছে তোর জন্য। তিথি কিছু বলার আগেই আকাশ এগিয়ে এলো। আকাশ শান্ত কিন্তু পরিষ্কার গলায় বলল, তাদের চলে যেতে বলো চাচি, বিয়ে হবে না। উঠোনে যেন মুহূর্তেই নীরবতা নেমে এলো। তিথির মা হতভম্ব হয়ে তাকালেন। কি বললি? বিয়ে হবে না মানে? কেন, কি হয়েছে? আকাশ 1 পা সামনে এগিয়ে দাঁড়ালো। তার চোখে ভয় নেই, লজ্জা নেই, শুধু এক অদ্ভুত দৃঢ়তা। তিথির বিয়ে হয়ে গেছে। কি বলছিস তুই? কার সাথে? আমার সাথে। কথাটা শেষ হতেই যেন পুরো বাড়ির উপরে বজ্রপাত হলো। ভেতর থেকে কাকা, বাবা, চাচারা, আত্মীয়রা একে একে বেরিয়ে এলেন। সবার মুখে অবিশ্বাস। কি বলছিস আকাশ, আবার বল। আমি আর তিথি, আমরা আজ বিয়ে করেছি, কাজী ডেকে, সাক্ষী রেখে।
এক মুহূর্ত উঠোনের বাতাসটা ভারী হয়ে গেল। কারোর মুখে কোনো কথা নেই, যেন সবার মাথায় একসাথে বাজ পড়েছে। তিথি দাঁড়িয়ে আছে চুপচাপ, তার চোখে এখনও আগুন, কিন্তু ঠোঁট শক্ত করে চেপে রেখেছে ও। তিথির মায়ের হাত থেকে আঁচল পড়ে গেল। তিথি, এটা কি সত্যি? তিথি ধীরে চোখ তুলল, কয়েক সেকেন্ড কারোর দিকে না তাকিয়ে তারপর নিচু গলায় বলল ও। হ্যাঁ। একে একে শব্দে পুরো উঠোন কেঁপে উঠল। কারোর মুখে রাগ, কারোর মুখে অপমান, কারোর চোখে হতাশা। আর বরপক্ষের লোকেরা ভেতরের ঘর থেকে বেরিয়ে এসে অবাক হয়ে তাকিয়ে রইল। তিথির বাবা গর্জে উঠলেন, আকাশ, তোকে আমি ছেলে ভেবেছিলাম, তুই এইভাবে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিলি। আমি কাউকে অপমান করতে চাইনি। আমি শুধু আমার বউকে অন্য কারো হতে দেইনি। উঠোনে উত্তেজনার ঝড় বইতে শুরু করলো। আজ শুধু একটা বিয়ে ভাঙেনি, আজ দুইটা পরিবারের ভিত কেঁপে উঠেছে। আর ঝড়টা এখনো পুরোপুরি শুরুই হয়নি। উঠোনের ভেতরে মুহূর্তেই কানাকানির থেকে শুরু হয়ে সরাসরি ঝড় বয়ে গেল। বরপক্ষের কয়েকজন লোক সামনে এগিয়ে এলো, তাদের চোখে অপমান, কণ্ঠে একটু তাচ্ছিল্য। এভাবে আমাদের ডেকে এনে বসিয়ে রাখলেন? মেয়ে তো আগেই বিয়ে করে বসে আছে, এটা কি ধরনের সম্মান দেখালেন আমাদের? তিথির বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, তার মুখে লজ্জা, অপমান আর অসহায় একসাথে। আগে থেকে জানতেন না নাকি জানতেন, তবু আমাদের সাথে এমন খেললেন? আমাদেরও একটা মান সম্মান আছে। আমরা কিছুই জানতাম না, কসম করে বলছি, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা ছিল না। মেয়েকে সামালতে পারেন না, আবার বিয়ে দিতেও বসলেন। আজ আমাদের কি জবাব দিবেন আপনি? অপমান আর অসহায়তা একসাথে। উঠোনের সবাই মাথা নিচু করে আছে। তিথির মা চোখ মুছছেন আঁচল দিয়ে। বরপক্ষ শেষবারের মতো তার ছেলের দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, চলুন, এই বাড়িতে আর এক মুহূর্ত দাঁড়ানোর মানে নেই। তারা ঘুরে চলে গেল। উঠোনের ধুলো উঠল আর রেখে গেল অপমানের ভারী নীরবতা। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। হঠাৎই আকাশের বাবা সামনে এগিয়ে এলেন, তার চোখে রাগের লাল, মুখে শক্ত। তিনি এক ঝটকায় আকাশের সামনে দাঁড়িয়ে ঠাস করে একটা জোরালো থাপ্পড় আকাশের গালে পড়ল। সবাই চমকে উঠল। তো লজ্জা করলো না নিজের থেকে বড় চাচাতো বোনকে বিয়ে করতে? এটাই শিখিয়েছে তোকে আমরা? পরিবারের মান সম্মান এইভাবে মাটিতে মিশিয়ে দিলি? আকাশ থমকে দাঁড়িয়ে আছে, গালে থাপ্পড়ের দাগ লাল হয়ে উঠেছে, তবুও সে চোখ নামায়নি। তুই কি বুঝিস না সমাজের মানে কি? মানুষ কি বলবে? আত্মীয়স্বজনদের সামনে আজ আমাদের মাথাটা কাটা গেল। তিথি দাঁড়িয়ে আছে একটু দূরে, তোর বুকের ভেতরে ঝড় চলছে। রাগ, অপমান আর অপরাধবোধ সব মিশে গেছে ওর কাছে। আকাশ ধীরে বলল, আমি কাউকে অপমান করতে চাইনি বাবা, আমি শুধু ওকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসার নামে এই বেয়াদবি? বড় ছোটর কোনো ধারণা নেই? উঠোনের বাতাস ভারী হয়ে উঠেছে। আজ শুধু একটা থাপ্পড় পড়েনি, আজ পরিবারের অহংকার, সম্মান আর সম্পর্কের দেওয়ালে ফাটল ধরেছে। আর সেই ফাটলের মাঝখানে দাঁড়িয়ে আছে তিথি আর আকাশ। উঠোনে তখনও অপমানের গরম বাতাস বইছে। বরপক্ষ চলে গেলেও তাদের কথাগুলো যেন দেওয়ালে দেওয়ালে লেগে আছে। তিথির মা ধীরে ধীরে তিথির সামনে এসে দাঁড়ালেন, তার চোখ লাল হয়ে গেছে, মুখ কাঁপছে অপমান আর কষ্টে। তোর লজ্জা করলো না তিথি? নিজের বাবার মান সম্মান এভাবে নষ্ট করতে পারলি? আমরা তোকে কেমন করে মানুষ করেছি, এটাই কি শিখিয়েছি? তিথির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ঠোঁটে শক্ত করে চেপে রেখেছে ও, যেন একটা শব্দ বের হলেই ভেঙে পড়বে। আজ সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কি বলবে জানিস? বলবে মেয়েকে সামলাতে পারিনি। এই কথাগুলো যেন তিথির বুকের ভেতরে ধারালো কিছু হয়ে বিঁধল। ঠিক তখনই আকাশ এগিয়ে এলো। ওকে কিছু বলো না চাচি, ওর দোষ নাই, সব আমার দোষ। আমি জোর করে বিয়ে করেছি। সবাই একসাথে তাকালো তার দিকে। আকাশ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তিথি আপু প্রথমে রাজি ছিল না, আমি জেদ করেছি, কাজী ডেকেছি, সাক্ষী এনেছি, ওর উপর চাপ ছিল, ওকে দোষ দেবে না। তিথি হঠাৎই মুখ তুলে তাকালো, তার চোখে বিস্ময় আর রাগ মিশে আছে। নাটক করিস না আকাশ। সত্যি বলছি, যা শাস্তি দিবে আমাকে দাও। ঠিক তখনই আকাশের মা দ্রুত এগিয়ে এলেন, তার চোখে রাগ আর অপমানের আগুন। ঠাস করে আরও একটা জোরালো থাপ্পড় পড়ল আকাশের গালে। নিজের বড় বোনকে বিয়ে করতে লজ্জা করলো না? তাও আবার জোর করে? এত নিচে নামতে পারলি তুই?
আমরা কি মুখ দেখাবো সমাজে? মানুষ কি বলবে? বলবে ছেলে বেয়াদব, বড় ছোটর ভেদাভেদ জানে না। আল্লাহ, এ কেমন পরীক্ষা দিলে আমাদের? তিথির বাবা দূরে দাঁড়িয়ে আছেন, মুখে কঠিন নীরবতা। সেই নীরবতা যেন সবচেয়ে ভারী শাস্তি ওর কাছে। তিথি ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। সবাই শুধু আকাশকে দোষ দিচ্ছেন কেন? আমি ছোট না, আমারও মাথা আছে। আমি না চাইলে বিয়ে হতো না। তার কণ্ঠ কাঁপলেও কথাগুলো পরিষ্কার। আজ এই উঠোনে শুধু রাগ না, ভাঙা সম্মান, ভাঙা বিশ্বাস আর ভাঙা সম্পর্কের শব্দও ভাসছে। উঠোন এখনো চাপা গুঞ্জন, কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু সবার চোখে অভিযোগ। বাতাস ভারী, যেন কারোর বুক ভেঙে কান্না আটকে আসছে। এই বিশৃঙ্খলার মাঝেই আকাশ ধীরে ধীরে তিথির দিকে এগিয়ে এলো। তার গালে এখনো থাপ্পড়ের লাল দাগ স্পষ্ট, তবু চোখে সেই একগুয়ে স্থিরতা। আকাশ নিচু গলায় বলল, তোমার তো দোষ নেই, তাহলে এসব বলছো কেন? কেন নিজেকে দোষী বানাচ্ছ? তিথি এক ঝটকায় তার দিকে তাকালো, চোখে রাগ, কিন্তু সেই রাগের নিচে লুকানো অস্থিরতা স্পষ্ট। বেশি কথা বলবি না, একদম না। আর একটা শব্দ বললে সবাই তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, বুঝছিস? আমাকে বাঁচাতে চাও? ভুল বুঝিস না, তোকে বাঁচানোর কোনো ইচ্ছে আমার নেই। তাহলে সবার সামনে কেন বললে তুমি না চাইলে বিয়ে হতো না? কারণ শাস্তি দেওয়ার অধিকার আমার। তুই যে অন্যায় করেছিস তার শাস্তি পাবি, কিন্তু সেটা আমি দিব। সবার সামনে তোকে অপমান করে, তোর বাবার সামনে তোকে ভেঙে ফেলা না। কথাগুলো বলার সময় তার কণ্ঠ কাঁপলেও চোখে আগুন ছিল। আকাশ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর খুব আস্তে করে বলল, তাহলে সত্যি আমাকে শাস্তি দিবে? দিব, এমন শাস্তি দিব সারা জীবন মনে থাকবে। ভাবছিস বিয়ে করেছিস মানেই জিতে গেছিস? ভুল ভাবছিস। এখন শুরু হবে আসল খেলা। খেলা হোক, যত কঠিন শাস্তি দাও মেনে নেব। শুধু একটা কথা মনে রেখো, আমি পালাবো না। পালানোর সাহস তোর থাকলেও পালাতে পারবি না। এখন থেকে তুই আমার দায়িত্ব, আর আমার শাস্তিও। উঠোনের লোকজন এখনো ফিসফাস করছে, পরিবারের ভাঙার সম্মানের ধাক্কা সামলাতে ব্যস্ত। কিন্তু এই কোলাহলের মাঝেই দুজনের চোখে চোখ আটকে আছে রাগে, জেদে, অভিমানে আর অদ্ভুত এক অঘোষিত বন্ধনে। আজ তারা বিয়ে করেছে ঠিকই, কিন্তু সম্পর্কের শুরুটা ভালোবাসার চেয়ে বেশি শক্ত, বেশি জটিল আর বেশি আগুনে। উঠোনের ভারী নীরবতায় ভেতরে হঠাৎ করেই বজ্রপাতের মতো গর্জে উঠলেন আকাশের বাবা। তার চোখ লাল, মুখের শক্ত, কণ্ঠে অপমান আর ক্ষোভে বিষ। বাড়ি থেকে চলে যা, এখনই চলে যা। এই বিয়ে কেউ মানবে না। আমাদের ঘরে এই লজ্জা রাখবো না আমরা। সবাই থমকে গেল। তিথির মা মুখে আঁচল চাপা দিলেন। আকাশ এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে কিন্তু ধীরে গলায় বলল, ও কেন? আবার কথা বলছিস? মার না খেতে চাইলে এখান থেকে যা। আমার সামনে দাঁড়িয়ে যুক্তি দেখাতে আসিস না। আকাশের চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু সে নড়ল না। ঠিক তখনই তিথির বাবা, এতক্ষণ যে মানুষটা নীরব পাথরের মতো দাঁড়িয়েছিলেন, তিনি সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ ক্লান্ত, ভারী তবু স্থির। কোথাও যেতে হবে না। বিয়ে যখন হয়েই গেছে তখন আর কিছুই করার নেই। যা হওয়ার তা হয়ে গেছে। চিৎকার করে তাড়িয়ে দিয়ে কোনো কিছু বদলানো যাবে না। ভাইজান, আপনি মেনে নিচ্ছেন আকাশ এত বড় অন্যায় করেছে, নিজের বড় চাচাতো বোনকে বিয়ে করেছে? এটা কি মেনে নেওয়ার মতো? অন্যায় হয়েছে, হ্যাঁ, কিন্তু বিয়ে হয়ে গেছে। এখন না মেনে কি হবে? মেয়ে আমার, সমাজ যা বলার বলবে, কিন্তু আজ যদি ওদের তাড়িয়ে দিই তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। উঠোনের চাপা গুঞ্জন থেমে গেল। তিথির বাবা সরাসরি আকাশের দিকে তাকালেন। আকাশ, তুমি যা করেছো তার হিসাব পরে হবে, কিন্তু এখন তিথিকে নিয়ে ওপরে যাও, তোমার রুমে যাও। তিথি বিস্ময়ে বাবার দিকে তাকালো, যেন বিশ্বাসই করতে পারছে না। আকাশও কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে তিথির দিকে তাকালো। আকাশ খুব আস্তে করে বলল, চলো। তিথির ঠোঁটে কামড়ে নিল, তার চোখে রাগ, লজ্জা, অপমান সব একসাথে। সব মনে করিস না সব মিটে গেছে, এটা শুধু শুরু। জানি। দুজন ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পেছনে রয়ে গেল ভারী নীরবতা, অপমানিত মুখ আর অসংখ্য প্রশ্ন। উপরে ওঠার সময় সিঁড়ির প্রতিটা ধাপ যেন নতুন এক অজানা জীবনের দিকে নিয়ে যাচ্ছে। সিঁড়ির প্রতিটা ধাপ যেন আজও ভারী হয়ে উঠেছিল। নিচে ফেলে আসার শব্দগুলো, আপন রাগ, হতাশা এখনও কানে পাচ্ছে।
আকাশ দরজা বন্ধ করে ভেতরে থেকে আটকে দিল। দরজার কপাট বন্ধ হওয়ার শব্দটা যেন নতুন করে বাস্তবতায় শিলমোহরে দিল। ঘরটা চুপচাপ, জানলার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে, পর্দা সামান্য দুলছে। কিন্তু তিথি হঠাৎই ঘুরে দাঁড়ালো। এতক্ষণ শক্ত হয়ে থাকা মেয়েটা যেন এক মুহূর্তেই ভেঙে পড়ল। তোর জন্য আজ বাবার মান সম্মান নষ্ট হয়ে গেল আকাশ। তার গলা কাঁপছে, চোখে জমে থাকা জল আর আটকে রাখা গেল না। সে আবারও রেগে বলল, সবার সামনে বাবাকে অপমানিত হতে দেখলি, মা কাঁদছিল দেখলি, সব তোর জেদের জন্য। আকাশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে বলতে লাগলো, তুমি যদি আগেই মানতে তাহলে তো এমন হতো না। আমি কত কিছু করলাম, কতভাবে বোঝালাম, তাও তো বুঝলে না। পুরনো কথা মনে করাবি না, একদম না, তাহলে কিন্তু আগুন জ্বালিয়ে দিব এই ঘরেই। তার চোখ লাল, ঠোঁটও কাঁপছে রাগে আর কষ্টে। সে গিয়ে বিছানার উপরে বসে পড়ল। দুহাত মুঠো করে চেপে রেখেছে ও, যেন নিজেকেই সামলাচ্ছে। আকাশ ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো, কিন্তু দূরত্ব রেখে। আমি যা করেছি তোমাকে ছাড়া পারিনি বলেই করেছি। ভুল হতে পারে, কিন্তু তোমাকে হারানোর ভয়টা আমার কাছে সব কিছুর চেয়ে বড় ছিল। ভালোবাসার নামে জোর করা ভালোবাসা না আকাশ, এটা স্বার্থপরতা। তুই এ পর্যন্ত যা যা করেছিস, আমার তো তোকে খুন করা উচিত। হয়তো আমি স্বার্থপর, কিন্তু তোমাকে অন্য কারো পাশে কল্পনা করতে পারিনি। সেই ভয়টাই আমাকে পাগল বানিয়েছে। ভয় পেয়েছিস? আর আমার কি হয়েছে ভেবেছিস? আজ আমার বাবার চোখে কষ্ট দেখেছি, মা আমার দিকে তাকাতেও পারছে না। এই শাস্তি তোর বোঝার কথা না। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ আটকে গেল। আকাশ ধীরে বলল, শাস্তি চাইলে দিও, আমি নেব, কিন্তু একটা কথা সত্যি, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা প্রমাণ করতে হলে সম্মান দিতে হয়। আগে যা করেছিস, আজ যা করেছিস, তারপর আমার সম্মানটুকু রক্ষা করাই তোর প্রথম কাজ ছিল, কিন্তু তুই সব নষ্ট করে দিছিস। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল কিছুক্ষণেই। বাইরে বাড়ির লোকজনের ক্ষীণ শব্দ ভেসে আসছে, আর ভেতরে দুজন মানুষ দাঁড়িয়ে আছে নতুন এক সম্পর্কের দোরগোড়ায়। ঘরের ভেতরে এখনও উত্তাপ ছড়িয়ে আছে, কথাগুলো যেন দেওয়ালে লেগে প্রতিধ্বনিত হচ্ছে। দুজনেই চুপ, কিন্তু সেই নীরবতার ভেতরেই জমে আছে ঝড়। আকাশ কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে থেকে ধীরে বলল, রাগ পরে করো, আগে ফ্রেশ হয়ে এসো, মাথা ঠান্ডা করো। তোর হুকুম শুনতে আমি বাধ্য না, বুঝছিস? আমার উপর অধিকার দেখানোর চেষ্টা করবি না। ঠিক আছে, নিজের মতোই থাকো। আর কোনো কথা না বাড়িয়ে সে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা আবারও সেই ভারী নীরবতায় ফিরিয়ে আনলো। তিথি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে দরজা খুলে বাইরে বের হলো ও। তার পায়ের শব্দ খুবই হালকা, কিন্তু ভেতরের ঝড়টা প্রচণ্ড। সে নিজের পুরনো রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। এই ঘরটাই তার চেনা, তার নিরাপদ জায়গা। বেসিনে পানি ছিটিয়ে মুখ ধুলো ও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ দেখলো। চোখটা লাল হয়ে গেছে, মুখটা খুবই ক্লান্ত, তবুও ভিতরে এক অদ্ভুত জেদ। আলমারি খুলে একটা 3 পিস বের করলো ও। ধীরে ধীরে কাপড় বদলালো, ওড়নাটা ঠিক করে নিল, যেন নিজের ভাঙা ভেতরটাকে সামলে নিতে চাইছে ও। তারপর বিছানার এক কোণে গিয়ে বসে পড়ল চুপচাপ, দুহাত জোড়া করে। এদিকে আকাশ ফ্রেশ হয়ে বেরিয়ে সে ঘরে ঢুকে দেখলো ঘরটা ফাঁকা। সে চারিদিকে তাকালো, তিথির কোনো চিহ্ন নেই। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতরের অস্বস্তি চাপা দিল। আকাশ ধীরে ধীরে দরজা খুলে করিডোরে বের হলো, সরাসরি তিথির রুমের সামনে গিয়ে দাঁড়ালো ও। দরজায় হালকা নক করলো, ভেতর থেকে কোনো উত্তর নেই। সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তিথি বিছানায় বসে আছে, মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে। আকাশ কাছে এগোতেই তিথি না ঘুরেই বলল, বিরক্ত করবি না, চলে যা। তার কণ্ঠে ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার নিচে জমাট রাগ। আকাশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। পালিয়ে এসে বসে থাকলে কি সব ঠিক হয়ে যাবে? আমি পালাইনি, নিজের জায়গায় এসেছি। এই ঘরটা আমার। এখন তোমার জায়গা আমার ঘরেও। সেই অধিকার তুই আজকের ঘটনার পর হারিয়ে ফেলেছিস। ঘরের বাতাসটা আবার ভারী হয়ে উঠেছে। দুজনেই জানে এই দূরত্ব শুধু দুইটা ঘরের না, এটা দুইটা মন, দুইটা আঘাত পাওয়া অহংকার, আর দুইটা জেদি হৃদয়ের মাঝখানে দূরত্ব। ঘরটা নিঃশব্দ,
জানলার ফাঁক দিয়ে আসা বাতাসে পর্দা দুলছে ধীরে ধীরে। তিথি চুপ করে শুয়ে আছে, চোখটা বন্ধ, কিন্তু ঘুমিয়ে নেই তার বুকের ওঠানামা বলে দিচ্ছে ভেতরে এখনও ঝড় চলছে। আকাশ কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে থাকলো, তারপর খুব ধীরে দ্বিধা নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। সে নিচু হয়ে তিথির মুখের দিকে তাকালো। এত কাছ থেকে দেখলে বোঝা যায় সে ক্লান্ত, কষ্টে ভেঙে পড়েছে ও, কিন্তু নিজেকে শক্ত করে রেখেছে। আকাশ হঠাৎই আবেগে ঝুঁকে এসে তার কপালে ঠোঁট ছুঁইয়ে দিল, তারপর গালে, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো ও। প্রথমে তিথি বুঝতে পারেনি, কিন্তু মুহূর্তের মধ্যেই তার চোখগুলো খুলে গেল। তিথি তীব্রভাবে তাকে ঠেলে সরিয়ে দিল। আকাশ, একা থাকতে দে আমাকে। তার কণ্ঠে রাগ, অপমান আর গভীর আঘাত। আকাশ একটু পিছিয়ে গেল, কিন্তু মুখে একরকম জেদি ভাব এনে বলল ও, এখন তো বাধা দিতে পারো না, আমি তোমার স্বামী। কথাটা বের হওয়া মাত্রই ঘরের বাতাস যেন আরও ঠান্ডা হয়ে গেল। তিথি ধীরে উঠে বসলো, তার চোখে আগুন নাই, বরং তীব্র কঠিন স্থিরতা। স্বামী মানে? স্বামী মানে কি জানিস? অধিকার না দায়িত্ব? আজ যা করেছিস তারপরও ভাবছিস স্বামী শব্দটা দিয়ে আমাকে চুপ করিয়ে দিবি? তাহলে ভুল ভাবছিস। বিয়ে মানে জোর না, বিয়ে মানে সম্মান। কথাগুলো ছুরি হয়ে বিঁধল ওর। আকাশের চোখ নরম হয়ে এলো, তার জেদ ভেঙে পড়তে শুরু করলো। আকাশ আস্তে করে বলল, আমি শুধু তোমার কাছে থাকতে চেয়েছিলাম। তিথির চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ল, কিন্তু এবার তার কণ্ঠে অনেকটা শান্ত। পাশে থাকতে হলে আগে বিশ্বাসটা ফিরিয়ে আন, জোর করে ছোঁয়া না। আকাশ ধীরে বিছানার কিনারায় এসে বসলো, আর এগোলো না ও। কিছুক্ষণ পর খুব নিচু গলায় বলল, ঠিক আছে, আর জোর করব না, যতদিন লাগে অপেক্ষা করব। তিথি কিছু বলল না, শুধু চোখ বন্ধ রেখেই রইল। ঘরে আর কোনো শব্দ নেই, শুধু দুজন মানুষের মাঝখানে এক অদৃশ্য দূরত্ব, যেটা কমাতে হলে ভালোবাসার চেয়ে বেশি দরকার হবে সম্মান, ধৈর্য আর সত্যিকারের অনুতাপ। রাত নেমে এসেছে পুরো বাড়ির ওপরে। নিচতলায় থালা বাসনের ক্ষীণ শব্দ, কারো চাপা গলা, কারো দীর্ঘশ্বাস, সব মিলিয়ে এক অদ্ভুত ভারী পরিবেশ। আকাশ নিজের ঘরে ফিরে এসে দেখল বিছানার এক পাশ খালি, ঘরটা আবারও বেশি ফাঁকা ফাঁকা লাগছে। জানলার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইল ও। মনে হলো এই ফাঁকা জায়গাটায় যেন তার নিজের ভুলের প্রতিচ্ছবি। ঠিক তখনই দরজায় হালকা শব্দ হলো। তিথির মা ঢুকলেন ভেতরে। চোখ দুটো ক্লান্ত, কিন্তু মুখে একরকম শান্ত ভাব ধরে রেখেছেন তিনি। তিথি কই? ও নিজের রুমে গেছে। নিচে চল, তোর বড় বাবা ডাকছে। তিথির মা আর কিছু না বলে ঘুরে বেরিয়ে গেলেন। তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় ভিতরে কত ঝড় বয়ে যাচ্ছে। তিনি তিথির রুমের সামনে এসে দরজায় নক করলেন। কে? আমি। দরজা খোল। দরজা খুলতেই দেখা গেল তিথি বিছানায় বসে আছে চুপচাপ, চোখে ক্লান্তি আর মুখে জেদ। খেতে চল, সারাদিন কিছু খাসনি। ভালো লাগছে না মা, খেতে ইচ্ছে করছে না। মা ধীরে তার পাশে বসে পড়লেন, মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন। সেই ছোঁয়ায় রাগ নেই, আছে গম্ভীর ক্লান্তি আর মায়া। ভালো লাগুক না লাগুক খেতে হয়, জীবন থেমে থাকে না। তোর বাবা তোকে আর আকাশকে ডাকছে, নিচে যেতে বলেছে। বাবা ডাকছে? হ্যাঁ, যা হয়েছে তা নিয়ে কথা হবে, পালিয়ে থেকে কিছু হবে না। তিথি ধীরে ধীরে মাথা নেড়ে উঠল, অন্যটা ঠিক করলো ও। গভীর শ্বাসও নিল, যেন নিজেকে প্রস্তুত করছে আর একটা কঠিন মুহূর্তের জন্য। ঠিক তখনই দরজার পাশে এসে দাঁড়ালো আকাশ। সে কিছু বলেনি, শুধু তিথির দিকে তাকিয়ে রইল। তিথির চোখাচোখি হতেই মুখটা শক্ত করে নিল ও। চলো। দুজন পাশাপাশি বের হলো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় কারোর মুখে কোনো কথা নেই। নিচতলার ড্রয়িং রুমে তিথির বাবা বসে আছেন। তার মুখটা কঠিন, কিন্তু চোখে অদ্ভুত ক্লান্তি। এই ডাকে যে শুধু কথা হবে না, হবে বিচার, হবে সিদ্ধান্ত, হবে নতুন করে সম্পর্কের হিসাব। তার দুজনেই বুঝতে পারছে। ড্রয়িং রুমের সেই ভারী নীরবতা ভেঙে তিথির বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখে গম্ভীর, চোখে চিন্তার রেখা স্পষ্ট। তিনি সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসে পড়লেন। আগে সবাই খেতে বসো, খালি পেটে কথা বাড়ে, সমাধান হয় না। আগে খাও, তারপর কথা আছে। কেউ কোনো উত্তর দিলেন না, তবুও একে একে সবাই চেয়ার টেনে বসলেন। টেবিলে খাবার সাজানো, ভাত, মাংস, ডাল, তরকারি, কিন্তু আজ সেই খাবারের গন্ধে কারোর ক্ষুধা নেই।
চামচের শব্দ খুব ক্ষীণ, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। তিথি মাথা নিচু করে বসে আছে, আকাশ চুপচাপ, যেন নিজের জায়গাটা বুঝে নিতে চেষ্টা করছে ও। কোনো মতে 2-4 লোকমা মুখে তুলল সবাই। খাওয়া শেষ হতেই তিথির বাবা গ্লাসে পানি খেয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এখন শোনো বাবা আকাশ, তুমি আমার ভাইয়ের ছেলে, এইটা ঠিক। এখন থেকে তুমি আমার মেয়ের জামাইও। সম্পর্ক বদলে গেছে, দায়িত্ব বদলাবে। আমি বেকার ছেলের হাতে মেয়ে তুলে দিতে পারি না। আবেগ দিয়ে সংসার চলে না, দায়িত্ব লাগে, রোজগার লাগে, স্থিরতা লাগে। কাল থেকে তুমি অফিসে বসবে, আমার সাথে কাজ শিখবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। শুধু জেদ দিয়ে সংসার চলে না। বসবো বড় আব্বু, আমার আপত্তি নেই। আপনি যা বলবেন তাই করব। কথাটা বলার সময় তার গলায় আবারও আগের সেই জেদ ছিল না, বরং ছিল একরকম স্বীকারোক্তি। সে বুঝেছে ভুল করেছে, এখন দায়িত্ব নিতে হবে। ঠিক তখনই আকাশের বাবার রাগে চেয়ার ঠেলে উঠলেন। তোমার আপত্তি থাকলেও কেউ শুনবে না। এত বড় অন্যায় করেছো, এখন শর্ত দেওয়ার জায়গায় তুমি নেই। তার কণ্ঠে কঠোরতা। আকাশ মাথা নিচু করলো। তিথির বাবা শান্ত গলায় বললেন, ভাই রাগ করো না, এখন যা হয়েছে তা সামলাতে হবে। ছেলেটাকে দায়িত্ব দিলে হয়তো মাথায় বুদ্ধি আসবে। আমি কাল থেকে আসবো বড় আব্বু, কাজ শিখব, প্রমাণ করব। শুধু জেদ না, দায়িত্ব নিতে পারি। তিথি চুপ করে বসেছিল এতক্ষণ, এবার একবার তাকালো আকাশের দিকে। তার চোখে এখনো রাগ আছে, কিন্তু সেই রাগের ভেতরে প্রথমবারের মতো এক ফোঁটা আশা জলজল করলো। ডাইনিং টেবিলের পাশের বাতাসটা এখন কিছুটা হালকা। খাবার শেষ, কথাও শেষ। সবাই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তিথি উঠে চুপচাপ রুমের দিকে এগোলো। ঘরের আলোর নিচে তার চোখ লাল, চুল কিছুটা এলোমেলো। মনে হচ্ছে এতক্ষণ রাগ, কষ্ট আর অস্থিরতা ভেতরে জমে আছে ওর। তিথি ধীরে ধীরে বলল, আমি আমার রুমে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমার রুমে। না, এখানে আমার রুমেই থাকতে হবে। আমি আমি নিজের রুমে যেতে চাই। আকাশ ধীরে ধীরে এগোলো তার দিকে। চোখে এরকম অদ্ভুত আবেগ আর প্রেম দুইটাই মিশে আছে। তুমি নিজের রুমে গেলে আমি দূরে থাকবো? না, এখন থেকে তুমি আমার সঙ্গে থাকো, আমার রুমেই। ঠিক আছে, কিন্তু শুধু এক রাত। এক রাত? তুই জানো তো, এখন থেকে এক রাত না, সব সময় আমার দায়িত্ব তোমার পাশে থাকা। দিদি চোখ মুছে ঠোঁট কামড়ে রুমে গিয়ে বিছানায় বসে রইল। ঘরে এখনও নীরবতা, শুধু দুজনের দম নিঃশ্বাসে মিলছে। আকাশ ধীরে ধীরে দরজাটা আটকে দিল। কপাটের ক্লিক শব্দ ঘরে এইরকম ভারী নীরবতা ফেলে দিল। তারপর সে ধীরে ধীরে তিথির দিকে এগোলো। তিথি চুপচাপ বিছানার কোণে বসে আছে, চোখ নামিয়ে ঠোঁটে সামান্য কাঁপছে ওর, তবুও কোনো শব্দ নেই। আকাশ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর কিছুটা নিচু কণ্ঠে বলে, কি হয়েছে সোনা? আর কি হওয়া বাদ আছে? যা হয়েছে তা মনে আছে না? সব ভুলে যেতে পারিস না? আকাশ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বিছানার পাশে এলো। চোখে কিছুটা অনুতাপ, মুখে কোমল জেদ। এখন তো তুমি আমার স্ত্রী, তাহলে দূরত্ব কেন? তুমি পাশে থাকো, তবু এই দূরত্ব বুঝতে পারছি না। তোকে দেখলে আমার ঘৃণা লাগে, জানিস না? প্রতিটা মুহূর্ত মনে হয় এত কিছু হয়ে গেছে। আকাশ ধীরে বসলো তার পাশে, হাত দিয়ে ধীরে তার কপাল ছুঁয়ে বলল, আমি তো ক্ষমা চেয়েছি বারবার, তোমাকে কষ্ট দিয়েছি জানি। সব কিছু ক্ষমা চাইলে সমাধান হয় না, অনুভূতি তো ভুলে যাওয়া যায় না। আকাশ এক মুহূর্ত চুপ, তারপর ধীরে এগিয়ে এসে তার হাতে হাত জড়িয়ে ধরে বলল, সরি সোনা, মাফ করে দাও। আমি তোমাকে হারানোর ভয় করেছিলাম সব। এই বিষয়ে আমি কথা শুনতে চাই না, আর কিছু বলিস না। আকাশ নিঃশ্বাস ফেলে, চোখে মায়া, মুখে একরকম হালকা দম বন্ধ করা ভাব। ঘরটা নিঃশব্দ, শুধু দুজনের হৃদয়ের স্পন্দন। তাদের মধ্যে দূরত্ব আছে, কিন্তু সেই দূরত্বের ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য সম্পর্কের সূচনা। ঘরটা আবারও নীরব, কিন্তু এই নীরবতার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা জমে আছে। আকাশ ধীরে ধীরে তিথির দিকে এগোলো, চোখে সাহস, মুখে অনুরোধ। একটু আদর করি। তিথি হঠাৎই গলায় রাগের আভা নিয়ে চোখ বড় করে তাকালো, তারপর রাগী কণ্ঠে বলল, ও কেন? আগে কখনো কাছে আসিস নাই বুঝি? মাপ চাইছি তো, কতবার বলেছি। আর কি করব বলো?
তিথি দুহাত জড়ো করে বিছানার উপরে বসে রইল। কণ্ঠ কম কিন্তু দৃঢ় স্বরে বলল ও। কিছুই করতে হবে না, দূরে থাক। আকাশ কিছুক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে তার হাতে হাত জড়িয়ে ধরে বলল, রাগ করো না, বেশি না, শুধু একটু আদর করব। এবার সে খুব ধীরে তিথির মুখের দিকে ঝুঁকে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। প্রথমে তিথি কিছু বুঝতে পারল না, তবে মুহূর্তের মধ্যেই রেগে গিয়ে হাত দিয়ে আকাশকে সরিয়ে দিল। কুত্তা, বারণ করেছি না তোকে? তোর ছোঁয়া আমার ঘৃণা লাগে, তোকে দেখলেই রাগ আসে। তোর ছোঁয়া ঘৃণা লাগে, বুঝেছিস কি? ঠিক আছে, তোমার রাগ, তোমার ঘৃণা সব স্বীকার করলাম। তিথি চোখ নামিয়ে আবারও চুপ হয়ে বসে রইল। ঘরের বাতাসটা ভারী নিঃশব্দ, কিন্তু দুজনের মধ্যে সেই উত্তেজনা, রাগ আর আবেগের মিলিত স্রোত এখনও চুপচাপ হয়ে যাচ্ছে। ঘরটা নিঃশব্দ, শুধু ঘরের আলোয় ভীষণ হালকা ছড়াচ্ছে। বিছানার পাশে আকাশ দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত দৃঢ়তা, মুখে জেদ আর মায়ার মিশ্রণ। তিথি বিছানার কোণে বসে আছে, চোখ নামানো, কিন্তু মনটা ঝাঁপিয়ে উঠেছে উত্তেজনায় আর রাগের মধ্যে। আকাশ ধীরে ধীরে বলল, আমার মাথায় শুয়ে থাক। আকাশের চোখে উজ্জ্বল হয়ে উঠল। সে ধীরে ধীরে এগোলো, হাত বাড়িয়ে তিথির চুলের নিচে মাথার পাশে রাখলো হাত। রাগ করো কেন? আমার ভালোবাসা চোখে দেখো না নাকি? এসব ভালোবাসা না, নোংরামি আমি পছন্দ করি না। আকাশ পিছিয়ে দাঁড়ালো না, বরং ধীরে এগোলো এবং তিথির মুখের পাশে হাত রাখলো, চোখে আস্থার এক আভা। একটু ভালোবাসি বলো না, শুধু একবার। কতদিন ধরে এই কথা শুনতে চাচ্ছি। যা করেছিস তারপরও এই কথা কিভাবে বলিস? যাই করি, ভালোবাসা তো সত্যি। যা করতে চাইছিলাম তাই বলছি। তিথি কিছুক্ষণ চুপচাপ, তার চোখ মেলালো, আকাশের চোখের গভীরে হারিয়ে গেল। ঘরের নীরবতা শুধু দুই হৃদয়ের লুকোনো আবেগের প্রতিধ্বনিত হয়ে রইল। ঘরটা খুবই শান্ত, কিন্তু দুজনের মধ্যে উত্তেজনার ঢেউ ধীরে ধীরে ঘরে ছড়াচ্ছে। বিছানার কোণে তিথি চুপচাপ বসে আছে, চোখ নামিয়ে, গালে সামান্য লালচে রং। আকাশ তার পাশেই দাঁড়িয়ে, চোখে মায়া, মুখে এক অদ্ভুত জেদ। সরে যা, শুয়ে থাক। আজ আমাদের বাসর রাত, কিন্তু আমার কি বাসর রাত আছে? এমন বলছো কেন? তুমি তো জানো আজ থেকে আমরা একসাথে। ভালোই জানিস, আবার নাটক করিস কেন? প্লিজ সব ভুলে যাও না, আমাকে মেনে নাও। আমি তোকে মেনে নিতে পারি না, এত কিছু হলো আর তুই। আকাশ এক ধাপ এগোলো, চোখে আবেগের ঝাপটা আর মুখে কোমল জেদ নিয়ে। শুধু আজ রাতটা শোনা, শুধু আজ আমাকে পাশে রাখো। আমি কিছুই মেনে নেব না। আকাশ হাসলো না। ঘরটা আবারও নিঃশব্দ, শুধু ঘরের হালকা আলোয় সবকিছু আলোকিত করছে। বিছানার কোণে তিথি চুপ করে বসে আছে, চোখে রাগ, মুখে জেদ, আর আকাশ তার পাশে দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত আবেগ আর কণ্ঠে কোমল জেদ নিয়ে। আকাশ ধীরে বলল, তাহলে অন্তত জড়িয়ে ধরে ঘুমাতে দাও। তোর ছোঁয়া সহ্য হবে না, আমার ঘৃণা লাগে। আকাশ এক মুহূর্ত থেমে গেল, তারপর ধীরে বিছানায় শুয়ে তিথিকে তার দিকে টেনে নিল। এভাবেই থাকতে হবে, না হলে বাসর করব। তিথি প্রথমে কিছু বুঝতে পারল না, চোখ মলিন হয়ে উঠল, ওর বুক কেঁপে উঠল। কি করছিস আকাশ? আকাশ শুধু নীরবে মাথা বুকে রাখল, ঠোঁটে সামান্য হাসি, চোখে গভীর আবেগ। আমি চাই শুধু তুমি পাশে থাকো, রাগ, ঘৃণা সব মিলিয়ে আজ রাতে। তিথি কিছুক্ষণ চুপচাপ, তারপর চোখ ধীরে ধীরে বন্ধ করে দিল। নিঃশ্বাস ধীর, বুকের ওঠানামা কমতে লাগলো। ঘরের নীরবতা শুধু হৃদয়ের মাঝখানে আলোকিত স্পর্শ। সূর্যের হালকা রোশনি ঘরের জানলা দিয়ে ঢুকে পড়েছে। ঘরটা এখন খুবই শান্ত, কিন্তু এখনও বিছানায় সেই ভোরের নরম উত্তেজনা ছাপ ফেলে আছে। আকাশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে অচেনা সতেজতা, মুখে অফিসের ব্যস্ততার ভাব। হাত দিয়ে চুল ঠিক করে শার্ট গায়ে পড়ল, জুতা বাঁধতে লাগলো ও। তিথি বিছানায় বসে আছে, চোখে আগে রাত্রির ছাপ, কপালে সামান্য চিন্তার রেখা। কই যাবি? ভুলে যাচ্ছ, কাল বড় আব্বু বলেছে অফিস যেতে। তিথি চুপচাপ কিছু না বলেই মাথা নাড়ে, চোখে এক অদ্ভুত ভাব আর রাগ আর অনীহা মিশে আছে ওর। আকাশ ধীরে ধীরে নিচে নামে, ডাইনিং রুমে এসে দেখলো আকাশের মা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে। আকাশের মা হেসে বললেন, খেয়ে যাও বাবা, শক্তি না থাকলে কাজের চাপ সহ্য হবে না।
আকাশ ধন্যবাদ জানিয়ে চামচ হাতে নিল। কিছুক্ষণ খেয়ে শেষ করলো ও। তারপর মা হাতে কিছু খাবার দিয়ে বললেন, অফিসে যাবি তো, মনে রাখবে দায়িত্ব সব সময়। হ্যাঁ মা, এখন থেকে সব দায়িত্ব পালন করব। খাওয়ার শেষ হতেই আকাশ বেরিয়ে গেল। দরজা বন্ধ হলো। তিথি ব্যালকনির পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। চোখে মিশ্র অনুভূতি, রাগ, অভিমান আর অদ্ভুতভাবে এক নতুন বিশ্বাস। আকাশ নিজের অফিসের পথে বের হলো আর তিথি ফিরে গেল নিজের রুমে। ঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হলো। তিথি নিজের রুমে ঢুকলো ও দরজা টেনে দিয়ে লক করে দিল। বিছানায় শুয়ে ফ্রেশ হতে লাগলো। চুল ছাড়ানো, চোখে সামান্য ক্লান্তি আর মনে অস্থিরতার ছাপ। তার শরীর এখনও রাতের উত্তেজনা আর রাগের অবশিষ্টেই বয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর তিতির মা ধীরে ধীরে রুমের দরজা খুলে এলেন। চোখে উদ্বেগ আর কণ্ঠে কোমলতা। কি হয়েছে সোনা? শরীর খারাপ হয়নি তো? না মা, এমনি। মা ধীরে বিছানার পাশে বসলেন। চোখে মায়া মিশ্রিত ভাব। সে কোমল স্বরে জিজ্ঞাসা করলো, তুই কি আকাশকে ভালোবাসিস? এসব বলছো কেন মা? এমনি জানতে চাইলাম। তেমন কিছু না। তোর চোখ কিন্তু অন্য কথা বলছে সোনা। ভুল দেখছো মা। চোখ মিথ্যা বলে না সোনা। তিথি এবার চুপ। কোনো শব্দ নেই ওর কাছে। মুখে শুধু ঘরের নিঃশ্বাসের মধ্যেই দুজনের মধ্যে অদ্ভুত নীরবতা ছড়িয়ে আছে। ঘরের এই নীরবতা শুধু রাগ বা কষ্টের নয়, এটা সেই আবেগের মিলন যা এখনও নাম করার শব্দ প্রকাশ পায়নি। তিথি চোখ বন্ধ করে শুয়ে আছে, মাথার ভেতরে উত্তেজনা নিয়ে, অভিমান আর অদ্ভুতভাবে ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে। মা ধীরে বেরিয়ে গেলেন, কিন্তু চোখে অদ্ভুত এক উষ্ণতা আর কৌতূহল রেখে। সকাল গড়িয়ে যাচ্ছে। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ির হর্ন, মানুষের তাড়াহুড়ো, সব কিছুর মাঝেই আকাশ আজ নতুন এক অনুভূতি নিয়ে অফিসের সামনে দাঁড়িয়ে আছে। এই অফিসে সে আগেও এসেছে, কিন্তু আজকের আসাটা আলাদা। আজ সে অতিথি না, দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ। ভেতরে ঢুকতে রিসেপশনের কর্মচারী কৌতূহলী চোখে তাকালো। ফিসফাস থেমে গেল হঠাৎই। ঠিক তখনই তিথির বাবা, যাকে সবাই সম্মান করে স্যার বলে ডাকে, নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন। তার মুখ গম্ভীর, কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আকাশ, এসো। আকাশ সোজা হয়ে দাঁড়ালো। তিথির বাবা তাকে নিয়ে পুরো অফিস ঘুরে দেখাতে শুরু করলো। সবাই শুনুন, এই হলো আকাশ, আজ থেকে আপনাদের সাথে কাজ করবে। একজন সিনিয়র ম্যানেজার এগিয়ে এসে মাথা নেড়ে অভিবাদন জানালো। স্বাগতম স্যার। আমাকে স্যার বলার দরকার নেই, আমি শিখতে এসেছি। শেখার মন থাকলে মানুষ অনেক দূরে যায়, কিন্তু এখানে আবেগের জায়গা নেই। এখানে কাজ, শৃঙ্খলা আর হিসেব। তারপর তিনি হিসাব বিভাগে নিয়ে গেলেন। ফাইলের স্তূপ, কম্পিউটারের স্ক্রিন, ব্যস্ত কর্মচারী, সব কিছু যেন দায়িত্বের ওজন মনে করিয়ে দিচ্ছে। কাল থেকে নিয়মিত সময় মতন আসবে। প্রথমে অ্যাকাউন্ট আর সাপ্লাই চেইন বুঝবে। ব্যবসা কিভাবে চলে সেটা জানতে হবে। শুধু নামের জন্য নয়, কাজের জন্য জায়গা করতে হবে। বড় আব্বু, আমি চেষ্টা করব আপনাকে নিরাশ না করতে। চেষ্টা না, প্রমাণ চাই। সংসার চালানোর দায়িত্ব লাগে। আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ফল তুমি দেখছো। এখন সময় এসেছে দায়িত্ব নিয়ে বাঁচার। কথাগুলো আকাশের বুকের ভেতরে ধাক্কা দিল। আজ তার প্রথম দিন, কিন্তু এই অফিসে শুধু কাজের জায়গা না, এটা তার নতুন জীবনের পরীক্ষা কেন্দ্র। এখানে তাকে শুধু কর্মচারী হিসেবেই না, একজন স্বামী, একজন দায়িত্বশীল মানুষ হিসেবেও নিজেকে প্রমাণ করতে হবে। আর দূরে কোথাও তিথি হয়তো এখনও রাগ করে আছে। বাড়ির ভেতরে দুপুরের আলো ধীরে ধীরে বিকেল গড়িয়ে গেল। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, কিন্তু তিথির কাছে যেন সময় থমকে আছে। সে নিজের রুমে জানলার পাশে বসে রইল। মাঝে মাঝে বই খুলেছে, আবার বন্ধও করেছে। ফোন হাতে নিয়েছে, আবার রেখেও দিয়েছে। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না ওর। মায়ের ডাকে নিচে গেছে, 2-1 লোকমা খেয়ে আবারও উঠে এসেছে ও। পুরোটা দিন যেন এক অদৃশ্য ভাবনায় ডুবে কাটিয়ে দিল ও। মাঝে মাঝে তার মনে পড়ছে আকাশের কথা। কাল থেকে অফিসে বসবো। সত্যি যাবে তো, নাকি 2 দিন পরেই ছেড়ে দিবে? কিন্তু মনটা অদ্ভুতভাবে অপেক্ষা করছিল আজ সে কেমন করছে, সবাই কিভাবে নিচ্ছে তাকে। অন্যদিকে অফিসের ব্যস্ততা তুঙ্গে। ম্যানেজার আকাশকে নিয়ে নিজের কেবিনে বসেছে। টেবিলের উপরে বড় বড় ফাইল, কম্পিউটারের স্ক্রিনে হিসাবের শিট খোলা। ম্যানেজার গম্ভীর গলায় বললেন, দেখুন, আমাদের ব্যবসা মূলত 3টা সেকশনে ভাগ: প্রোডাকশন, সাপ্লাই আর অ্যাকাউন্টস।
প্রথমে এগুলো পরিষ্কার বুঝতে হবে। আকাশ মন দিয়ে শুনছে, নোটও নিচ্ছে। আগে সেই দাপুটে ভঙ্গি নেই আজ, সে ছাত্রের মতো। ম্যানেজার ফাইল খুলে দেখালেন। এখানে প্রতিদিনের লেনদেন লিখে রাখতে হয়, ভুল হলে সরাসরি লস। ব্যবসায় আবেগের জায়গা নেই, এখানে সব হিসাবেই শেষ কথা। বুঝেছি, আমি শিখতে চাই পুরো প্রক্রিয়াটা। স্যার, আপনার জন্য আলাদা নিয়ম হবে না। সময় মতো আসা, কাজ বুঝে করা, সবাই নিয়ম অনুযায়ী হবে। আমার জন্য আলাদা কিছু চাই না, আমি কাজ শিখতে এসেছি। বিকেলের দিকে ম্যানেজার তাকে গুদাম ঘর দেখালেন, সাপ্লাই অর্ডার কিভাবে প্রসেস হয় দেখালেন, কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বুঝিয়ে দিলেন। প্রতিটা জিনিস মন দিয়ে দেখলো আকাশ। তার মাথার ভিতরে একটাই কথা ঘুরছে, এখন প্রমাণ করতে হবে। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে সে চেয়ারে হেলান দিল। আজ প্রথম দিন, কিন্তু এই প্রথম দিনেই সে বুঝে গেছে দায়িত্ব কাকে বলে। আর এদিকে বাড়িতে দিদি সারাদিন চুপচাপ কাটিয়ে দিলেও তার অজান্তেই মনটা একবার হলেও প্রশ্ন করেছে, আকাশ সত্যিই বদলাতে পারবে? সন্ধ্যার নরম আলো ঘরটাকে হালকা কমলা রঙে ভরিয়ে দিয়েছে। সারাদিনের ক্লান্তি নিয়ে আকাশ দরজা খুলে ভেতরে ঢুকলো। জুতো খুলতে খুলতেই তার চোখ গেল ব্যালকনির দিকে। তিথি দাঁড়িয়ে আছে সেখানে, চুল খোলা, হালকা বাতাসে উঠছে। দূরের আকাশে সূর্য ডুবে যাচ্ছে, আর সে যেন সেই রঙের ভেতরে নিজেকে হারিয়ে ফেলছে। আকাশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। দিনের ক্লান্তি, অফিসের চাপ, সবকিছু মিলিয়ে তার মনটা হঠাৎই নরম হয়ে গেল। সে ধীরে ধীরে পেছন থেকে এগিয়ে গেল, কোনো শব্দ না করে খুব কাছে দাঁড়ালো। এক মুহূর্তর পরই দুহাত বাড়িয়ে দিদিকে পেছন থেকে জড়িয়ে ধরলো ও। দিদি হঠাৎই চমকে উঠল। আকাশ তার ঘাড়ে মুখ ডুবিয়ে নরম করে চুমু খেলো। আকাশ ছাড়। তার কণ্ঠে রাগ, কিন্তু সেই রাগের ভেতরে অস্থিরতা, হালকা কাঁপন। আকাশ যেন শুনলই না, গলায় মুখ ডুবিয়ে কিস করতে করতে ফিস ফিস করে বলল, না জান, আজ আদর করতে মন চাচ্ছে। সারাদিন তোমাকে খুব মনে পড়েছে। নাটক করিস না, ছাড় বলছি। অফিসে এত হিসাব বুঝলাম, এত কাজ শিখলাম, কিন্তু একটা জিনিস সারাদিন মাথা থেকে সরেনি। কি? তুমি। এইসব ডায়লগ অন্য কাউকে গিয়ে বলিস? রাগ দেখাচ্ছ কেন? একটু কাছে থাকলেই কি এমন ক্ষতি হয়ে যায়? আকাশ, সীমা মানতে শেখ। যা হয়েছে তারপরেও তুই এমন করলে আমার রাগই বাড়াবি। আকাশ থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য হতাশা ভেসে উঠল, কিন্তু সে আবারও নরম গলায় বলল, ঠিক আছে, রাগ করো, কিন্তু দূরে থেকো না। তিথি কিছু বলল না, শুধু ব্যালকনির রেলিংয়ে হাত রেখে আবারও বাইরে তাকিয়ে রইল। সন্ধ্যার হালকা বাতাস বইছে। দুজনের মাঝের দূরত্ব খুব একটা বেশি না, তবুও যেন অদৃশ্য এক দেয়ালে দাঁড়িয়ে আছে ওরা। একদিকে আকাশের অস্থির ভালোবাসা, তো অন্যদিকে তিথির আহত আত্মসম্মান। সন্ধ্যায় আকাশ যেমন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়, তেমনি তাদের সম্পর্কের আলো অন্ধকারের মাঝখানে দুলতে থাকে। ব্যালকনির বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যার আলো ফিকে হয়ে ঘরটা অদ্ভুত নরম অন্ধকারে ঢেকে যাচ্ছে। তিথি এখনও রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে, আর আকাশ তার পিছনে কিছুটা দূরে চুপচাপ। কিছুক্ষণ নীরবতার পর আকাশ কপালে হাত দিয়ে হালকা বিরক্তির ভঙ্গিতে বলল, ফ্রেশ হয়ে আসি, মাথাটা ধরেছে। এক কাপ কফি দিবে? নিচে গিয়ে খেয়ে নে। নিচে কাউকে দেখলাম না, মনে হয় সবাই বাইরে গেছে। ঠিক আছে, ইচ্ছে না হলে দিতে হবে না। কথাগুলো খুব স্বাভাবিক শোনালেও তার গলায় হালকা অভিমান লুকানো ছিল। তারপর সে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা ঘরে প্রতিধ্বনিতর মতো বাজল। তিথি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার মুখে রাগের ছাপ, কিন্তু চোখে অদ্ভুত টান। সে ধীরে ঘুরে দরজার দিকে তাকালো, মাথা ধরেছে ওর। কথাটা কানে বাজলো। তিথির ঠোঁট কামড়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ করেই দ্রুত পায়ে রান্নাঘরের দিকে হাঁটা দিল। কিচেনটা নিঃশব্দ। সে কফির জার বের করলো, কাপে চিনি মাপলো, গরম পানির কেটলি অন করলো ও। পানি ফুটতে শুরু করতেই হালকা শব্দ উঠল। সেই শব্দের সঙ্গে তার ভেতরের অস্থিরতাও যেন ফুটে উঠল। নিজের অজান্তেই সে নিখুঁত করে কফি বানাতে লাগলো। চিনি ঠিক মতো, দুধ ঠিক পরিমাণ, কফির গন্ধটা একটু বেশি।
কাপ হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ও মনে মনে বলল, আমি ওর জন্য করছি না, শুধু মাথা ধরেছে বলেছে। তবুও তার ঠোঁটের কোণে অদ্ভুত এক নরম ভাব ফুটে উঠল। এই ছোট্ট কফির কাপে রাগের সঙ্গে মিশে আছে যত্ন, অভিমানের সঙ্গে লুকোনো ভালোবাসা। ওয়াশরুমের ভেতরে আকাশ জানেই না তার এক কাপ কফির আবদারে তিথির মনটা অল্প একটু নরম হয়ে গেছে। ওয়াশরুমের ভিতরে পানির শব্দ থেমে গেল। কিছুক্ষণ পর দরজা খুলে আকাশ বের হলো। চুলটা ভেজা, মুখে ফ্রেশ একটা ভাব, কিন্তু চোখে মুখে এখনো হালকা ক্লান্তির ছাপ। সে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ঘরের ভেতরে এলো। তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা তিথিকে দেখলো ও, তার হাতে ধোয়া ওঠা কফির কাপ। আকাশ কিছুটা অবাক হলো। তুমি? তিথি এগিয়ে এসে টেবিলের উপরে কাপটা রাখলো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, কফি। গলায় কোনো বাড়তি কোমলতা নেই, আবার আগের মতো কড়াও না, মাঝে মাঝে এক নিরপেক্ষ সুর। আকাশ কাপটার দিকে তাকিয়ে একটু হেসে বলল, দরকার ছিল না, বলেছিলাম না, ইচ্ছে না হলে দিতে হবে না। নাটকের দরকার নেই, ভালোবেসে আনি নাই, মাথা ধরেছে বলছিস তাই এনেছি। তার গলা স্পষ্ট জেদ, যেন আগে ভাগেই বলে দিতে চাই এটা কোনো কোমলতা না। আকাশ কাপটা হাতে তুলে নিল। ধোঁয়া তার মুখের কাছে এসে মিলিয়ে গেল। সে এক চুমুক দিল, চোখ বন্ধ করে বলল, বাহ, একদম পারফেক্ট। বেশি বাড়াবাড়ি করিস না। আমি তো কিছু বলিই নাই, শুধু কফির প্রশংসা করলাম। তিথি ঠোঁট চেপে চুপ করে রইল। আকাশ আবারও নরম গলায় বলল, যাই বলো, তোমার হাতে বানানো জিনিসের স্বাদ আলাদা। আবার শুরু করেছিস? আকাশ মুচকি হাসল। তার সেই হাসিতে খোঁচা নেই, বরং অদ্ভুত এক শান্তি। সে ধীরে বলল, ঠিক আছে, কিছু বলবো না, শুধু কফিটা খাই। ঘরের ভেতরে হালকা কফির গন্ধ ছড়িয়ে পড়েছে। তিথি জানালার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু তার কান যেন আকাশের দিকেই খেয়াল রাখছে। আকাশ ধীরে ধীরে কফি শেষ করলো। তার ঠোঁট এখনো সেই মৃদু হাসি, যেন সে বুঝে গেছে তিথির রাগের আড়ালেও যত্ন লুকিয়ে আছে। আর তিথি যতই অস্বীকার করুক না কেন, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তাদের দূরত্ব অল্প অল্প করে গলতে শুরু করেছে। রাতের খাবারের সময়টা আজ যেন অদ্ভুত ভারী। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, কিন্তু কারোর মুখে আগের মতো স্বাভাবিক কোনো কথা নেই। থালায় ভাত পরিবেশন হচ্ছে, তরকারির গন্ধও উঠেছে, তবুও পরিবেশ চাপা, টান টান ভাব। আকাশ চুপচাপ বসে খাচ্ছে। সারাদিন অফিসের নতুন অভিজ্ঞতা তার মাথায় ঘুরছে। তিথি তার বিপরীতেই বসে আছে, চোখ নিচু করে। হঠাৎই আকাশের বাবা গলা পরিষ্কার করে বললেন, কিরে, কি বুঝলি আজ? অফিসের কাজ করতে পারবি তো? টেবিলের সবাই থমকে গেল। আকাশ চামচ নামিয়ে সোজা হয়ে বসল। কেন পারবো না? চেষ্টা করলে সবই পারা যায়। তার কণ্ঠে আত্মবিশ্বাস, কিন্তু ভিতরে এক রাস চাপা প্রমাণ করার ইচ্ছা। আকাশের বাবা হালকা করার স্বরে বললেন, অফিস খেলনা না, দায়িত্ব নিতে শিখতে হবে। দায়িত্ব না নিলে চলবে কিভাবে? কাজ না করলে বউকে কি খাওয়াবো? কথাটা বের হতেই টেবিলে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তিথির মা মুখ নিচু করলেন, আকাশের মা হালকা কেশে উঠলেন। তিথির গাল লাল হয়ে উঠল লজ্জায় আর বিরক্তিতে। সে চোখ তুলে আকাশের দিকে এমনভাবে তাকালো যেন চোখ দিয়েই আগুন ছুঁড়ে মারছে ও। এইসব কথা টেবিলে বলার দরকার ছিল? তার গলায় চাপা রাগ। আকাশ একটু থমকালেও হাসি চেপে রাখতে পারল না। আরে সত্যি কথাই তো বললাম, সংসার মানে দায়িত্ব। দায়িত্বের কথা মুখে না, কাজে দেখাস, তাহলেই বুঝবো। দেখবেন আব্বু, আমি পারবো। তিথি চুপচাপ ভাত নাড়তে লাগলো। তার চোখের কোণে রাগ, লজ্জায় আর অদ্ভুত এক অস্বস্তি মিলেমিশে আছে। সে মনে মনে বলল, সবাইকে শোনাতে হবে এসব? ডাইনিং টেবিলের আলোয় সবার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। কারোর মুখে চিন্তা, কারোর মুখে লজ্জা, আর কারোর মুখে দৃঢ়তা। রাত অনেক হয়ে গেছে, বাড়ির সব আলো একে একে নিভেও গেছে। শুধু তাদের ঘরের নরম ল্যাম্পশেডের আলোটা এখনও চলছে। ঘরের ভিতরে অদ্ভুত নীরবতা। সেই নীরবতার নিচে জমে আছে অগোছালো কিছু কথা, না বলা কিছু রাগ। আর তিথি আলমারির সামনে দাঁড়িয়ে ওড়না খুলতে খুলতে হঠাৎই ঘুরে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট বিরক্তি। সবার সামনে এমন ভাবে কথা বলছিস কেন? আকাশ বিছানায় হেলান দিয়ে বসেছিল। সে একটু অবাক হয়ে তাকালো। কিভাবে কথা বললাম? বউকে কি
খাওয়াবো, এইসব কথা সবার সামনে বলতে হয়? লজ্জা করে না তোর? তার গলায় অপমানবোধের কাঁপন। আকাশ ধীরে উঠে বসল। তারপর তিথির দিকে তাকিয়ে বলল ও। ঠিকই তো বলেছি, কাজ না করলে বউকে কি খাওয়াবো? সংসার চালাতে হলে তো রোজগার করতে হবে। তোর লজ্জা নাই? না, বউকে ভালোবাসতে লজ্জা করে লাভ কি? দায়িত্ব নিতে চাইছি, তাতে লজ্জা কিসের? ভালোবাসা এসব মুখে বললেই হয়, সব কিছু এত সহজ না আকাশ। আমি ভুল করেছি জানি, কিন্তু এখন ঠিক করতে চাইছি। তোমার সামনে, সবার সামনে বলতে আমার লজ্জা লাগে না তুমি আমার স্ত্রী। সম্পর্ক মানে শুধু অধিকার না, সম্মানও লাগে। তাই তো কাজ শিখছি, নিজেকে প্রমাণ করতে চাইছি, যাতে কেউ বলতে না পারে আমি অযোগ্য। রাত গভীর হয়ে এসেছে। ঘরের আলো ম্লান, জানলার বাইরে নীরবতা। কিন্তু এই নীরবতার ভেতরে জমে আছে অনেক দিনের না বলা কথা, জমে থাকা ক্ষত, অপমান আর অনুশোচনা। আকাশ ধীরে ধীরে তিতির কাছে এগিয়ে এলো। তার চোখে এক ধরনের অস্থিরতা, এক ধরনের অধিকার বোধ আর অপরাধ বোধ একসাথে মিশে আছে। সে তিথির সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে নরম গলায় বলল, এত দূরে সরে থাকো কেন? কতদিন আর এভাবে থাকবে? তিথি কোনো উত্তর দিল না। সে জানলার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎই আকাশ হাত বাড়িয়ে তাকে নিজের দিকে টেনে নিল, বুকের কাছে চেপে ধরল ওকে। তারপর কপালে, গালে দ্রুত চুমু খেতে গেল। তিথি প্রথমে স্তব্ধ হয়ে গেল, তারপর আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোর কি শরীর ছাড়া আর কিছু ভালো লাগে না? কি বলছো তুমি? ঠিকই বলছি। তোর শরীরের জ্বালা মেটাতে বিয়ের আগেই আমার সাথে ঘনিষ্ঠ হয়েছিস, তারপরও স্বাদ মেটেনি, তাই না? কথাগুলো ছুরির মতো কেটে গেল। আকাশ এক মুহূর্ত চুপ করে রইল ও তারপর নিচু গলায় বলল, আমি ভুল করে ফেলেছিলাম। কতবার মাপ চেয়েছি তোমার কাছে। মাফ চাইলেই কি আমার ইজ্জত ফিরিয়ে দিতে পারবি? আমার যে ভয়, যে লজ্জা, যে অপমান, সেগুলো ফিরিয়ে দিতে পারবি? বলেছিলাম তো, সেদিন বন্ধুদের সাথে ড্রিঙ্ক করেছিলাম, হুঁশ ছিল না, মাথা কাজ করছিল না। হুঁশ ছিল না বলে সব কিছু জায়েজ হয়ে যায়? আমার হুঁশ ছিল, আমার ভয় ছিল। তুই জানিস সেই রাতটার পর আমি নিজেকে কত ঘৃণা করেছি, কত রাত কেঁদেছি। আমি তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম, ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা জোর করে প্রমাণ করতে হয় না, সম্মান দিয়ে দেখাতে হয়। নীরবতা নেমে এলো আবারও। দুজনেই দাঁড়িয়ে, একজন অপরাধ বোধে ভাঙা ও আরেকজন অপমান আর ক্ষোভে আহত। এই মুহূর্তে তাদের মাঝখানে শুধু দূরত্ব না, আছে ভাঙা বিশ্বাসের দেওয়াল। ঘরের বাতাসটা ভারী হয়ে আসছে, কথাগুলো যেন এখনও দেয়ালে প্রতিধ্বনিত হয়ে বাজছে। তিথির চোখটা খুব লাল, মুখটা খুবই শক্ত। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারছে না। তিথি দ্রুত ঘুরে দরজার দিকে হাঁটতে গেল। ঠিক তখনই আকাশ এগিয়ে এসে তার হাত ধরে ফেলল। আকাশের কণ্ঠ কাঁপছে। কতবার ক্ষমা চাইলে ক্ষমা করবে তুমি? বলো কতবার? হাত ছাড়। আকাশ ছাড়ল না। তার চোখে স্পষ্ট আতঙ্ক, অপরাধবোধ আর অসহায়তা। অপরাধ বোধ থেকে বাঁচতে তোমাকে জোর করে বিয়ে করলাম। হ্যাঁ করেছি, কারণ ভেবেছিলাম তোমার পাশে থাকলে, তোমার দায়িত্ব নিলে হয়তো আমার ভুলটা একটু হলেও ঢেকে যাবে। তাও কি মাফ পাবো না? তার গলায় কান্না চেপে রাখার শব্দ। তিথি ধীরে ধীরে তার দিকে তাকালো। এই দৃষ্টিতে ভালোবাসা নেই, আছে ক্ষোভ আর ক্লান্তি। তোকে দেখলেই রাগ হয় আমার। একটা সরল বাক্য, কিন্তু আকাশের বুকের ভেতরে যেন কিছু ভেঙে গেল। আকাশ হাত আলগা করে দিল। এতটাই ঘৃণা করো আমাকে? ঘৃণা না হয়তো, কিন্তু কিন্তু শান্তি পাই না। তোর মুখ দেখলে সেই রাতটা মনে পড়ে আমি কত অসহায় ছিলাম। তুই নিজের অপরাধ বোধ নিয়ে ভাবছিস? কখনো ভেবেছিস আমার ভেতরে কি চলছে? আমি ঠিক করতে চাই সবকিছু। সবকিছু ঠিক হয় না আকাশ, কিছু ভুল শুধু মানতে হয় আর তার দাগ বয়ে নিয়ে চলতে হয়।
ঘরের ভিতরে আবারও নীরবতা নেমে এলো। দুজন মানুষ খুব কাছে দাঁড়িয়ে, তবুও যেন বহু দূরে। আকাশ বুঝতে পারছে শুধু সরি বললে হবে না, আর তিথি বুঝেছে রাগ ধরে রাখলেও বুকের ভেতরে কষ্ট কমছে না। তর্কের পর ঘরটা যেন আরও ভারী হয়ে উঠল। তিথি আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না, ধীরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল ও মুখ ঘুরিয়ে নিল দেওয়ালের দিকে, চাদর টেনে নিল বুক পর্যন্ত। আকাশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো, তার চোখে ক্লান্তি, ভেতরে জমে থাকা রাগ, অনুতাপ আর অদ্ভুত এক শূন্যতা। হঠাৎই সে দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনির দিকে চলে গেল। রাতের বাতাসটা ঠান্ডা, দূরের শহরে আলো জ্বলছে। সে পকেট থেকে সিগারেট বের করলো, কাপা হাতে আগুনও ধরালো। প্রথম টানটা নিতেই ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল। ভেতর থেকে তিথির নাকে সেই গন্ধ পৌঁছাতেই সে বিরক্ত হয়ে উঠে বসলো। ছাকাখোরের মতো সিগারেট খাবি না। তার কণ্ঠে স্পষ্ট রাগ। আকাশ পেছন ফিরে তাকালো, অন্ধকারে তার মুখটা আধো আলোয় ঢাকা। তুমি তো ছ্যাঁকাই দিলে আমাকে, ভালো তো বাসো না? কথাগুলো খুব শান্তভাবে বলল সে, কিন্তু সেই শান্তির ভেতরে চাপা কষ্ট। তিথি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ব্যালকনির দিকে এলো। আমার সামনে এসব খাবি না, গন্ধ লাগে, সহ্য হয় না। কি করব? কিস তো করতে দাও না, একটু কাছে আসতেও দাও না, তাই ভাবলাম ধোয়ার সাথেই কথা বলি। সব কিছুর মজা করতে হয়, এটা কি খেলনা? মজা করছি না, চেষ্টা করছি নিজেকে সামলাতে। নিজেকে সামলাতে শেখ, ধোয়ার টেনে না, মাথা ঠিক রেখে। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে সিগারেটের নিচে ফেলে পা দিয়ে পিষে নিভিয়ে দিল। ঠিক আছে, খাবো না। তার কণ্ঠে ক্লান্ত স্বীকারোক্তি। তিথি কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। রাগ এখনও আছে, কিন্তু কোথাও যেন অদৃশ্য এক টানও আছে। রাত গভীর হচ্ছে, ব্যালকনির ঠান্ডা বাতাসে তাদের তর্কের ধোঁয়া মিলিয়ে যাচ্ছে, তবু সম্পর্কের ভেতরের আগুন এখনও নিভে যায়নি। রাত গভীর হয়ে গেছে, ঘরের আলোটা ম্লান, জানলার পর্দা বাতাসে নরমভাবে দুলছে। ঘরের ভেতরে উত্তাপটা এতটাই বেশি যে ঘরটা আরও ছোট মনে হচ্ছে। তিথির আগে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। তুই থাক তোর রুমে, আমি চলে গেলাম। আকাশ তার পেছনেই এগিয়ে গেল, চোখের অস্থিরতা, কণ্ঠে অনুতাপ। কই যাচ্ছ? এমন গন্ধে থাকতে পারবো না। যেতে দিব না। ছেড়ে দে। আকাশ হঠাৎই তার দিকে ঝুঁকে এসে ঠোঁটের কাছে ঠোঁট ঢুবিয়ে কিস করতে লাগলো। দিদি ধাক্কা দিল। কুত্তা, মুখে গন্ধ, মুখে কিস করলি কেন? ঠিক আছে, তাহলে ব্রাশ করে আসি। মার খাবি কুত্তা। ঠিক আছে সোনা, এবার ব্রাশ করে আসি। দিদি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। রাগ এখনো আছে ওর, কিন্তু সেই রাগের ভেতরে লুকানো নরম ভাবটা স্পষ্ট। রাতে ঘরটা নীরব, শুধু ঘন্টার কাটার শব্দ আর দূরের বাতাসের হালকা ঝাপটায় ভেসে আসছে। তিথি ধীরে ধীরে বিছানার দিকে এগোলো আর মনে মনে হেসে ফেলল। লালচে চোখে রাগ আর লজ্জায় মিশ্রিত, কিন্তু সেই রাগের ভেতরে লুকোনো একটা নরম ভাব আছে। সে বিছানার উপরে বসলো, চাদর বুকে টেনে ধরে। আকাশ বেরিয়ে এসে এদিক ওদিক তাকালো, ঠোঁটের কোণে অল্প হাসি, চোখে অধৈর্য। জান, ব্রাশ করেছি, এখন গন্ধ নাই, এবার কিস করি। তিথি কিছু বলল না, শুধু চোখ নামিয়ে চুপচাপ বসে থাকলো। আকাশ ধীরে ধীরে তার দিকে এগোলো। এখন আর দূরে থাকতে পারবো না। বিনা অনুমতিতে সে তিথিকে শুইয়ে দিল। বিছানায় আরামদায়ক নীরবতা ভেঙে গেল আকাশের নরম স্পর্শে। আকাশ ধীরে ধীরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। প্রথমে তিথি একটু চমকে উঠল, তারপর নিঃশব্দে চোখ বন্ধ করে শুয়ে থাকলো ও। আকাশ আস্তে আস্তে গলায় মুখ ডুবিয়ে কিস করলো, তারপর আবারও ঠোঁটে, গালে, ধীরে ধীরে পুরো শরীরটা ভরে উঠল ভালোবাসা দিয়ে কিস করলো। ঘরের অন্ধকার, শুধু তাদের নিঃশ্বাসের শব্দ, হারানোর রাগের সঙ্গে মিশে আসা নরম স্পর্শ। এইভাবে রাতটা কেটে গেল। তিথি কিছু বলল না, শুধু তার চোখ বন্ধ রেখে শরীরকে ছুঁয়ে আসা ভালোবাসার স্পর্শ অনুভব করলো ও। আকাশও চুপচাপ, ভেতরে ভীষণ শান্তি আর আনন্দ নিয়ে পাশে শুয়ে থাকলো ও। রাতের নীরবতা ধীরে ধীরে তাদের কাছে মধুর হয়ে উঠল, যেন রাতটাই তাদের ভালোবাসার সাক্ষী। সকালটা ঘরের ভেতরে অদ্ভুত নীরব, জানলার হালকা আলো বিছানার উপরে পড়ে আছে, আর ঘরের বাতাসটা একটু ঠান্ডা নরম গন্ধ ভেসে এসেছে।
তিতির চোখ কপালে টেনে খুলল। লালচে চোখে এক অদ্ভুত রাগ আর নরম ভাব মিশ্রিত। সে বিছানায় একটু বেঁকে শুয়ে থাকলো। আকাশ তার পাশেই শুয়ে আছে। তিথি উঠতে নিলেই আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল ও। উঠো না জান, আর একটু ঘুমাও। তোর অফিস নাই? আকাশ ঠোঁটের কোণে হালকা হাসি টানলো, চুপচাপ বিছানার দিকে নজর রাখলো। না, ভালো লাগছে না। একদিনেই দায়িত্ব শেষ। বাবা কিন্তু তোকে মেনে নিবে না জামাই হিসেবে। আকাশ হঠাৎই লাফ দিয়ে উঠল, চোখে অদ্ভুত উজ্জ্বলতা। সে দৌড়ি ঘড়ি করে বলে উঠল, না জান, অফিস যাব, তোমাকে ছাড়া থাকতে পারবো না। সে দ্রুত দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল গোসল করতে। ঠোঁটের কোণে মুচকি হাসি আর চোখে কিছুটা লাজুক ভাব নিয়ে তিথি বিছানায় বসে মৃদু হাসলো। মনে মনে ভাবলো ও, বাদর একটা, এখনো বুদ্ধি হলো না। সকালে সূর্যের হালকা আলো ঘরের জানলা দিয়ে ঢুকেছে। ঘরটা নীরব, কিন্তু বিছানার পাশের চেয়ারে আকাশ বসে আছে। তার চোখের সামান্য ক্লান্তি, কিন্তু মনটা ভীষণ প্রাণবন্ত। মা প্লেট হাতে নিয়ে তার সামনে বসলো। খাবারের গন্ধে পুরো ঘরটা ভরিয়ে দিল। উঠেছিস তো, ভালো খেয়ে নাও। আজ অফিসে অনেক কাজ আছে, শক্তি লাগবে। হ্যাঁ মা, ঠিক আছে। তিথি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, রাগ আর নরম ভাবের মিলন। আকাশ খাবার শেষ করে উঠে দাঁড়ালো। এখন অফিসে চলে যাই মা? ভালোভাবে কাজ করো। হ্যাঁ মা, ঠিক আছে। সকালের হালকা আলো আর নরম বাতাসে আকাশ ধীরে ধীরে রুটিন শুরু হলো। দুই হাতে ব্যাগ তুললো ও নিজেকে প্রশস্ত করলো, আর ধীরে ধীরে গাড়ির দিকে চলে গেল। অফিসে পৌঁছে সারাদিন কাজ শুরু করলো। ম্যানেজারের সাথে মিটিং, ডকুমেন্টের কাজ, ফোন কল সবই নিখুঁতভাবে সম্পূর্ণ করতে থাকে। সারাদিন যেন একটানা চেষ্টার পরেও আকাশের মন ঠিকই আছে, কারণ সে জানে যে সম্পর্ক ঘুমন্ত রাতের নীরবতায় তৈরি হয়েছিল, তার ছোঁয়া এখন প্রতিদিনের জীবনের সঙ্গে মিশে গেছে। তিথি সারাদিন চুপচাপ রুমে বসে থাকলো। মাঝে মাঝে আকাশের কথাও মনে করলো, আর হালকা হাসি মুখে ফুটে উঠল ওর। সকাল থেকে সন্ধ্যা ঘরটা যেন তার জন্য অপেক্ষা করছে, আর আকাশের প্রতিটা কাজ তিথির চোখে একটা আনন্দের ছোঁয়া রেখে যাচ্ছিল। সন্ধ্যার আলো ঘরের জানলা দিয়ে ঢুকে পড়েছে। বাতাসে হালকা ঠান্ডা আর বাইরে নরম গোধূলির রং। ঘরটা খুবই শান্ত, কিন্তু দুজনের মধ্যে উত্তাপ যেন আরও বাড়ছে। আকাশ ঘরে ঢুকতেই চোখে খুনসুটি, মুখে হাসি ধরে বলল, কি ম্যাডাম, সারাদিন আমাকে মিস করছেন বুঝি? তোকে মিস করতে আমার বয়েই গেছে। আকাশ ধীরে ধীরে এগোলো, হাত দিয়ে তার কাঁধ জড়িয়ে ধরে তার গালে চুমু দিয়ে বলল, কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলছে ম্যাডাম। তোর চোখ কানা আকাশ। আকাশ হালকা মুচকি হাসি দিয়ে তিতির ঠোঁটের কাছে ঝুঁকে বলল, তাই কি না? ভালোবাসো তো? তোকে ভালোবাসতে বয়েই গেছে। আকাশ তার চোখে চোখ রেখে মৃদু হাসি দিল। মনে মনে ভাবলো, আজকের দিনটা সারাদিনের অপেক্ষা সবই একটা মধুর মুহূর্তে মিলন। 6 মাস কেটে গেছে। এই সময়ে তিথির ভেতরে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আগে সে আকাশকে ভালোবাসলেও কখনো প্রকাশ করতো না, রাগ আর লাজুকতায় ঢেকে রাখতো ও। কিন্তু এখন তার চোখে হাসি আর কথা সবই স্পষ্ট করে জানাচ্ছে যে সে সত্যি আকাশকে ভালোবাসে। আকাশও এই 6 মাস অনেক পরিবর্তন হয়েছে। অফিসের দায়িত্ব ভালোভাবে সামলায়, কাজের চাপের মাঝেও তিথির জন্য মন সব সময় খোলা থাকে। সন্ধ্যা নেমেছে। আকাশ হঠাৎই বাড়ি এসে তার হাতে একটা সুন্দর শাড়ি ধরে তিথির সামনে দাঁড়ালো। জান, এটা পরে এসো। হঠাৎ কেন? আজ অনেক ভালোবাসবো, তাই চাই তুমি সুন্দর করে সাজো। তিথি লজ্জা মেশানো হাসি দিয়ে মৃদু হেসে মাথা নেড়ে বলল, তারপর শাড়ি পরে রুমে ফিরে আসলো। আকাশ চোখে খুনসুটি নিয়ে এগোলো, ধীরে ধীরে তার কোলে তুলে বিছানায় শুইয়ে দিল ও। তারপর আস্তে আস্তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। জান, ভালোবাসি। আমিও ভালোবাসি। আকাশ থামে না, এবার ঠোঁটে, গলায় আর বুকে ভালোবাসার স্পর্শের সঙ্গে কিস করতে লাগলো। ঘরের নীরবতা ভেঙে উঠল তাদের নিঃশ্বাস আর স্পর্শের শব্দে। রাতটা যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল, প্রথম চুমুর মতো নরম, গভীর আর আবেগময় হয়ে।